আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সততা মেডিকেল এডমিশন প্রকল্পের যে নতুন উদ্যোগ, 4টি ফ্রি ক্লাসে আমরা জৈব রসায়নের গুরুত্বপূর্ণ অধ্যায়টা শেষ করতে চাচ্ছি। সেই 4 ক্লাসে জৈব রসায়ন সিরিজের আজকের দ্বিতীয় ক্লাসে আমি তাওসিফ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। গত ক্লাসে অলরেডি আমরা অর্গানিক কেমিস্ট্রির বা জৈব রসায়নের এই অধ্যায়টার সমানতা, জৈব যৌগের সমানতা এবং তার প্রকারভেদ এই টপিকের আগ পর্যন্ত শেষ করেছিলাম। আজকের ক্লাসে আমরা সমানতা থেকে শুরু করে ইনশাআল্লাহ অ্যালকেন যৌগসমূহের প্রস্তুতি এবং অ্যালকেনের বিক্রিয়া এর আগ পর্যন্ত শেষ করার নিয়ত আমাদের ইনশাআল্লাহ। সো দেখা যাক, আল্লাহ তাআলা তৌফিক দিলে এই জিনিসগুলো ভালো মতো তোমাদেরকে বোঝাতে পারবো আশা করি। সো আজকের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সমানতা। সমানতা বলতে আমরা কি বুঝি? সমানতা ব্যাপারটা হচ্ছে যে দুইটো দু- দুটো আলাদা আলাদা যৌগ, যাদের এক কি কি থাকবে, সমানও যেহেতু মানে সমান শব্দটা তো এখানে আছে অবশ্যই। সো সমান বা একই থাকবে কি তাদের যে আণবিক সংকেত, অর্থাৎ কোন কোন পরমাণু কয়টা করে আছে, সে আণবিক সংকেতটা হবে এক, কিন্তু তাদের গাঠনিক সংকেত হবে আলাদা, অর্থাৎ তাদের স্ট্রাকচার হবে ভিন্ন। অর্থাৎ দুইটা যৌগের মধ্যে যদি সমান সংখ্যক পরমাণু থাকে, নির্দিষ্ট মৌলের নির্দিষ্ট পরমাণু সমান সংখ্যক ভাবে আছে, তার অর্থ তাদের আণবিক সংকেত সেম, কিন্তু স্ট্রাকচারালি তাদের মাঝখানে কিছু পার্থক্য আছে। এমন দুইটা বা একাধিক, দুই বা ততোধিক যৌগকে আমরা বলবো হচ্ছে সমাণু। আর এই যে বৈশিষ্ট্যটা পাওয়া যায় বিভিন্ন যৌগসমূহের মধ্যে সেটাকে আমরা বলি হচ্ছে সমানুতা। ঠিক আছে? এখন এই জৈব যৌগসমূহের মধ্যে ব্যাপক সমানুতা বিদ্যমান, অনেক রকম ভেরিয়েশন পাওয়া যায়। এটাও কিন্তু জৈব যৌগসমূহের প্রাচুর্যের যে তিনটা কারণ তার মধ্যে একটা হচ্ছে যে প্রচুর পরিমাণে সমাণু পাওয়া যায় জৈব যৌগসমূহের। তো এই সমানতা বেসিক্যালি মোটা দাগে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। এই দুইটা সমানতার মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়? গাঠনিক সমানতা সমানতা যেটা বোঝায় যে ওই যে আণবিক সংকেত সেম থাকবে দুইটা যৌগের, বাট কোন পরমাণুটা কোথায় আছে, কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সেই স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। ঠিক আছে? যে যৌগের অনুষ্ঠিত বিভিন্ন পরমাণুর সম্ভাব্য একাধিক অবস্থান, মানে একটা অণু তো একাধিক পরমাণু নিয়ে গঠিত, তাই না? অ্যাটলিস্ট দুইটা তো থাকতে হবেই পরমাণু। সেই পরমাণুগুলো অবস্থান দুইটা যৌগের মধ্যে ডিফারেন্ট হবে, একটা ডিফারেন্স দেখা যাবে। সো এই জন্যই যেহেতু এটা গঠন সংক্রান্ত ডিফারেন্স, সেটাকে আমরা বলতেছি গাঠনিক সমাণু। আরেকটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল বা স্টেরিও সমাণু, সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্ট্রাকচারে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে পরমাণু অবস্থানটার মধ্যে খুব একটা পার্থক্য নাই, বা থ্রি ডাইমেনশনালি যদি আমি ত্রিমাত্রিক ভাবে যৌগ দুইটাকে দেখি তাহলে ত্রিমাত্রিক ভাবে পরমাণু অবস্থানের মধ্যে ডিফারেন্স আছে। এই ধরনের যৌগ, এই ধরনের সমানতাকে আমরা বলবো হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। সো প্রথম যে টাইপটা গাঠনিক সমানতা, যেখানে থ্রি ডাইমেনশনাল কোনো ব্যাপার নাই, জাস্ট পরমাণুগুলোর লোকাল পজিশন গুলা চেঞ্জ হবে এবং সেই চেঞ্জের ভিত্তিতে আমরা কিছু সমান পাবো, সেটা নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্ট অফ অল, এই গাঠনিক সমানতা হচ্ছে 5 প্রকার। এটা আমাদের মনে রাখতে হবে, গাঠনিক সমানতা কয় প্রকার? 5 প্রকার। মুখস্থ করার কিছু নাই, এই 5টা টাইপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, এমনি তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে ইনশাল্লাহ যে 5 প্রকারের গাঠনিক সমানতা পাওয়া যায়। প্রথম হচ্ছে চেইন সমাণু। চেইন মানে চেইনের ক্ষেত্রে আমরা অনেক সময় সাইড চেইনও বলি, যে অর্গানিক কম্পাউন্ডগুলো বিভিন্ন সাইড চেইন থাকে। সো চেইন বা সাইড চেইন, এটার বাংলাটা হচ্ছে মানে শৃঙ্খল বা শাখা। অর্থাৎ মূল যে জৈব যৌগের চেইনটা, সেখানে কিছু সাইড চেইন বা এরকম পার্শ্ব শাখা বা পার্শ্ব শৃঙ্খল আমরা দেখতে পাবো। এরকম পার্শ্ব শৃঙ্খল বিশিষ্ট যেই সমানুতা, সেটাকে আমরা বলি হচ্ছে চেইন সমানুতা। খেয়াল করে দেখো, এই যে এই দুইটা যৌগ মানে বিউটেন এবং 2 মিথাইল প্রোপেন, তাদের দুইটারই কিন্তু দেখো আণবিক সংকেত হচ্ছে C4H10। দেখো হাইড্রোজেন কার্বন 4টা আছে, এটা তো বোঝাই যাচ্ছে। হাইড্রোজেন 10টা আছে কিনা? 3+2 5 +2 7 3 10, 3 আর 1 4 7 আর 3 10, দুইটার মধ্যে কিন্তু C4H10 এই আণবিক সংকেতটা মেনটেন করা হচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায়? খেয়াল করে দেখো, এখানে কোনো সাইড চেইন নাই, মূল একটা শৃঙ্খল আছে, কোনো সাইড চেইন নাই। আর এখানে এই যে 2 নম্বর কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, যার কারণে আমরা এটাকে 2 মিথাইল
প্রোপেন বলতেছি। ঠিক আছে, তো এরকম সাইড চেইন ওয়ালা যে সমানতা আমরা দেখি সেটাকে আমরা বলি হচ্ছে, কি বলি, কি বলি, চেইন আইসোমারিজম বা চেইন সমানতা। আচ্ছা, একটু আগে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, এই যে চারটা কার্বন দিয়ে, এটা হচ্ছে এই সাইড চেইন বা পার্শ্ব শৃঙ্খলওয়ালা সমাণু বের করার একটা উপায় আছে। যেমন ধরো যে বিউটেন, এটা তো একটা কোন রকম সাইড চেইন বিহীন একটা সংকেত। এখানে আমি হাইড্রোজেন গুলাকে আপাতত ইগনোর করে, মনে করো এই এই কার্বনে একটা হাত অকিউপাই হয়ে আছে কার্বনের সাথে বন্ড তৈরি করার জন্য, তার মানে ওর তিনটা হাত ফাঁকা, সো এখানে তিনটা হাইড্রোজেন আছে। এই কার্বনের দুইটা হাত ফাঁকা, সো এর সাথে দুইটা আছে। এই কার্বনের দুইটা হাত ফাঁকা, সো এখানে দুইটা হাইড্রোজেন আছে। এই কার্বনের তিনটা হাত ফাঁকা, সো তার সাথে তিনটা হাইড্রোজেন আছে। এগুলো আমরা ধরে নিলাম। তো এরকম সাইড চেইন ওয়ালা আইসোমার বের করার একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমার এই যে এই এক নাম্বার, আচ্ছা ডিফারেন্ট কালার ইউজ করি আমরা, বুঝতে সুবিধা হবে, সবুজ কালার ইউজ করি। এই এক নাম্বার কার্বনকে তুমি তিন নাম্বার, মানে এখান থেকে যদি 1 2 3 4 হিসেবে, এটা কিন্তু জৈব যৌগের নামকরণ হিসেবে আমরা নাম্বারিং করতেছি না, এমনি জাস্ট আমাদের বোঝার জন্য। এটা এটা নামকরণের সুবিধার্থে আমরা 1 2 3 4 দিচ্ছি না, বা নামকরণের জন্য না, জাস্ট আমাদের, আমার এবং তোমার বোঝার জন্য এটাকে জাস্ট 1 2 3 4 লিখলাম। সো এক নাম্বার কার্বনকে তিন নাম্বার কার্বনের সাথে তুমি সাইড চেন হিসেবে যোগ করে দিবা, আর দুই নাম্বার কার্বনটা তখন হচ্ছে শুরুর কার্বন হয়ে যাবে। সেই ক্ষেত্রে তাই যদি হয় তাহলে সংকেতটা কিরকম দেখাবে, নতুন পাওয়ার সংকেতটা কিরকম দেখাবে, এরকম হবে না? এই যে দুই নম্বর কার্বন এক নম্বর কার্বন, তিন নম্বর কার্বনটা এখানে লিখলাম, তিন নম্বরের সাথে এক আছে সাইড চেন হিসেবে, এই দেখছো নতুন একটা। এবং এখানে তুমি যদি হাইড্রোজেন গুলো লাগায় দাও, যার যতটুকু হাইড্রোজেন, কার্বনের বাকি চারটা হাত ফিল আপ করার জন্য যার যতগুলো হাইড্রোজেন লাগে সবগুলো যদি লাগায় দাও, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি CH3 CH CH3 CH3 অর্থাৎ 2 মিথাইল প্রোপেন এই সংকেতটাই পাচ্ছ। তাহলে এটা হচ্ছে তোমার এই এই মানে মূল চেইনের সাথে সাইড চেইন লাগানোর, মানে মূল আণবিক সংকেতটাকে ঠিক রেখে, এই যে C4H10, এই আণবিক সংকেতটাকে ঠিক রেখে সাইড চেইন ওয়ালা আইসোমার বের করার বা সমাণু বের করার একটা উপায়। কি করবা, এক নাম্বার কার্বনটাকে তিন নাম্বার কার্বনের সাথে সাইড চেইন হিসেবে লাগাই দিবা, যার কারণে দুই নাম্বার কার্বনটা হয়ে যাবে এক নাম্বার কার্বন। ঠিক আছে, এভাবে আমরা সাইড চেইন ওয়ালা বা পার্শ্ব শৃঙ্খল ওয়ালা সমাণু বের করতে পারি। এখানে একটা জিনিস যেটা তোমরা অনেক সময় হয়তো ইগনোর করে ফেলতে পারো, দেখো বিউটেনের স্ফুটনাঙ্ক হচ্ছে -0.5 ডিগ্রি সেলসিয়াস, -0.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আবার 2 মিথাইল প্রোপেনের মানটা কিন্তু আরো স্ফুটনাঙ্ক কমে আসছে, -10.2। তার মানে সাইড চেইন গুলার স্ফুটনাঙ্ক আরো অ্যাকচুয়ালি কমে যায়। সাইড চেইন ওয়ালা সাইড চেইন ওয়ালা যে সমাণুগুলো তাদের স্ফুটনাঙ্ক গুলো কমে যায়। যে এটার বয়লিং পয়েন্ট, বিউটেনের বয়লিং পয়েন্ট হচ্ছে 0.5, কিন্তু 2 মিথাইল প্রোপেনের বয়লিং পয়েন্ট হচ্ছে -10.2 ডিগ্রি সেলসিয়াস। তো সাইড চেইন ওয়ালা সমাণুগুলার কিন্তু বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে, নেগেটিভ ভ্যালু সাপেক্ষে কমে যাচ্ছে। ঠিক আছে, যে সাইড চেইন ওয়ালা সমাণুর, সাইড চেইন বা পার্শ্ব শৃঙ্খল ওয়ালা সমাণুর বিপি বা বয়লিং পয়েন্ট কমে যাচ্ছে, এটা একার কমে যাচ্ছে। ওকে, এইবার আসছে হচ্ছে দ্বিতীয় যে সমানুতা টাইপটা, অবস্থান সমাণু। অবস্থানটা কি? এটা মূলত যে যে কোনো একটা আমরা হোমোলোগাস শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী সম্বন্ধে আগে ক্লাসে জেনেছিলাম। তো এই সমগোত্রীয় প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর যৌগের মধ্যে একটা করে কার্যকরী মূলক থাকে। সো অবস্থা সমানতা হচ্ছে কার্বন শিকলের মধ্যে তার কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন, অথবা যে কোনো একটা সমগোত্রীয় শ্রেণী কার্যকরী মূলকের অবস্থানটা কত নাম্বার কার্বনে আছে, এই অবস্থানটা, ধরো কোনো ক্ষেত্রে এক নাম্বার কার্বন আছে, কোনো ক্ষেত্রে দুই নাম্বার কার্বন আছে, তাহলে এখানে যে পজিশনের ডিফারেন্সটা হইলো, এই ডিফারেন্সের ভিত্তিতে আমরা যে সমানতা পাই সেটাকে আমরা বলি হচ্ছে, যেহেতু পজিশনের ভিত্তিতে পাচ্ছি তাই এটার নাম হচ্ছে পজিশন আইসোমার বা অবস্থান সমাণু। খেয়াল করো, এই যে বিউট 1 ইন, যেটা হচ্ছে বিউটিন বলতে আমাদের মাথায় যে সংকেতটা আসবে, যে এক নাম্বার আর দুই নাম্বার কার্বনের মাঝখানে ডাবল বন্ড, আর নামকরণের সময় ওয়ানটাকে আগে রাখবো, যেহেতু এক আর দুইয়ের মধ্যে এক এক হচ্ছে মানে ছোট সংখ্যা, এই জন্য আমরা নামকরণের ক্ষেত্রে ওয়ান সংখ্যাটাই ব্যবহার করতেছি। কিন্তু এখানে গিয়ে দেখো বিউট 1 ইন হয়ে যাচ্ছে বিউট 2 ইন, কার্বন কার্বন ডাবল বন্ডটা এই যে দুই নাম্বার কার্বনের সাথে চলে আসতেছে, বাট দুইটার ফর্মুলাই কিন্তু C4H8। তাহলে দ্বিবন্ধন একটা হচ্ছে এক নাম্বার কার্বনে আছে, আরটা হচ্ছে দুই নাম্বার কার্বন আছে, এটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা কি পাচ্ছি, তাদের আম, অবস্থান, এর উপর ভিত্তি করে দুই ধরনের সমাণু পাচ্ছি। ঠিক আছে, এরপরে আসা হচ্ছে যে প্রোপানল, অ্যালকোহলের আর তিন কার্বন বিশিষ্ট যে মনোহাইড্রিক অ্যালকোহল, মানে একটা OH গ্রুপ বিশিষ্ট, তাই আমরা মনোহাইড্রিক বলতেছি। সো এই অ্যালকোহল, এখানে অ্যালকোহলের OH গ্রুপটা কিন্তু এই যে এক নাম্বার কার্বনের সাথে আছে, সো আমরা এটাকে প্রোপানল 1 বলতেছি। আর এটা যদি দুই নাম্বার কার্বনের সাথে চলে আসে, যেটা এই ক্ষেত্রে হয়েছে,
যে এটা তো এটা 2 নাম্বার কার্বন। সেক্ষেত্রে আমরা এটার নাম বলবো প্রোপানল টু বা প্রোপেন টু অল বা প্রোপান টু অল। সেক্ষেত্রে দেখো তার ইয়া কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার কি বলে, সমানুতার হিসাবে তার স্ট্রাকচার সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটাকে গাঠনিক সমাণু বলতেছি, যেহেতু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল, ওইচটা 2 নাম্বার কার্বনের সাথে চলে আসতেছে। আর যেহেতু এই গাঠনিক পার্থক্যটা হচ্ছে মূলত এই কার্যকরী মূলকটা, এই যে ওএইচ ওএইচ কার্যকরী মূলক, বা এই ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড, এই ডাবল বন্ড ট্রিপল বন্ড বা কার্যকরী মূলকের অবস্থানটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তার ভিত্তিতে আমরা সমাণু পাচ্ছি। সেজন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে অবস্থান সমানুতা। ঠিক আছে। আর এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখতে পারো যে CnH2n+2 ও এটা হচ্ছে মূলত অ্যালকোহল এর অ্যালকোহল এর সংকেত। অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহলের যে সমগোত্রীয় শ্রেণী তার আন্ডারের সব যৌগগুলোর ক্ষেত্রে আমরা এই ইয়া পেতে পারি, কি বলে এটাকে, জেনারেল ফর্মুলাটা বা সাধারণ সংকেতটা পেতে পারি। এরপর আসলে হচ্ছে কার্যকরী মূলক সমানতা, খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূলত এই দুইটা যে টাইপ, ডিফারেন্ট ডিফারেন্ট কার্যকরী মূলক সমানতা টাইপ, এই দুইটা মনে রাখলেই চলে। মনে রাখবা দুই ধরনের দুইটা সেট আছে বা দুইটা জোড়া বা দুইটা পেয়ার আছে, যেই যে জোড়া কার্যকরী মূলক বলো বা সমগোত্রীয় শ্রেণী বলো, তাদের মধ্যে তোমার এই আম, কার্যকরী মূলক সমানতাটা দেখা যায়। প্রথমটা হচ্ছে তোমার অ্যালকোহল। আচ্ছা, এটা আমরা আমাদের ব্ল্যাক স্ক্রিনটার মধ্যে লিখি যাতে তোমরা মনে রাখতে পারো। এটা আমরা কি নিয়ে আলোচনা করতেছি? এটা আমরা আলোচনা করতেছি হচ্ছে কার্যকরীমূলক সমানতা নিয়ে। কার্যকরী মূলক সমানতা নিয়ে আমরা আলোচনা করতেছি। এই কার্যকরীমূলক সমানতা দুইটা ডিফারেন্ট টাইপ আছে। একটা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল এবং ইথারের মাঝখানে যে সমানতাটা আমরা দেখি, অ্যালকোহল থেকে ইথার, অ্যান্ড দেন আমরা পাই হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। অর্থাৎ অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণীর যে যৌগগুলা, তাদের সংকেতের সাথে কিটোন গুলার সংকেতেরও মিল আছে, যার কারণে হচ্ছে তাদেরকে আমরা কার্যকরীমূলক সমানতার মধ্যে পাই। কিভাবে পাই দেখো, উদাহরণগুলো খেয়াল করো। এই যে এখানে আরেকটা জিনিস উল্লেখ করা দরকার, এই যে CnH2n+2 ও এই 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 সংকেতটা ইউজ হয়ে হচ্ছে তোমার এটার বেলায় অ্যালকোহল আর ইথারের যে সমানতা, সেটার বেলায় আমাদের কমন ফর্মুলাটা হয় হচ্ছে CnH2n+2 অ্যান্ড দেন ও। ঠিক আছে। এর অ্যালডিহাইড কিটোনের বেলায় আমাদের যেটা ইউজ হয়, দেখো অ্যালডিহাইড কিটোনের বেলায় কোন সংকেতটা ইউজ হয়, C3H6O, অর্থাৎ CnH2n। এখানে H2n+2 ছিল, এখানে শুধু 2n হয়ে যাবে। সো CnH2n ও এটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের সাধারণ সংকেত। এবং সাধারণ সংকেত এক বলেই, আণবিক সংকেত এক বলেই তো তাদের মধ্যে এই কার্যকরী মূলক সমানতাটা দেখানো সম্ভব হচ্ছে। খেয়াল করো, খুবই সিম্পল। CH3CH2OH, এখানে কার্বন দুইটা, হাইড্রোজেন আছে ছয়টা, অক্সিজেন একটা। আমি যদি এটাকে ইথার বানাইতে চাই, এই যে ডাইমিথাইল ইথার, বা এটাকে অন্যভাবে মিথক্সি মিথনও বলা যায়। এটুকুর জন্য মিথক্সি, এটুকুর জন্য মিথক্সি, এরপর হচ্ছে মিথেন। আমরা জানি এই যে ইথারের নামকরণ করার ক্ষেত্রে, ইথার সমগোত্রীয় শ্রেণী নামকরণ করার ক্ষেত্রে যখন এই যে অ্যালকক্সি অ্যালকেন এই ফর্মেটটা ইউজ করা হয়, অ্যালকক্সি অ্যালকেন। এখানে অ্যালকক্সি যে পার্টটা, অক্সিজেন সহ যে পার্টটা, এটা সাধারণত তোমার কম সংখ্যক কার্বন যেটা, যদি এরকম হয় একটা ইথার যে CH3O CH2CH3, এখানে আমি যদি অ্যালকক্সি বানাতে চাই, আমি কিন্তু এটাকে নিয়েও বানাতে পারি অথবা এটাকে নিয়েও বানাতে পারি। অর্থাৎ আমি এখানে এটাকে নিলে মিথক্সি হবে আর এই অংশটুকু নিলে ইথক্সি হবে। সো নামকরণটা এই ইথক্সি মিথেন হবে নাকি মিথক্সি ইথেন হবে। সো অক্সি পার্টটার জন্য আমরা মূলত কোন অংশটুকু নেই, কম সংখ্যক কার্বনের যে অংশটুকু, অর্থাৎ এই যে মিথক্সিটাকে আমরা নিব। সো এই যৌগটার নাম হবে হচ্ছে মিথক্সি, আর এইটুকুর জন্য হচ্ছে ইথেন, এটুকুর জন্য হচ্ছে ইথেন। বাট এই জায়গায় তো এই যৌগটার ক্ষেত্রে তো তেমন কোনো সমস্যা নাই, এটাকে আমরা ইজিলি ডাইমিথাইল, যেহেতু দুইটা মিথাইল গ্রুপ আছে, ডাইমিথাইল ইথার বলতে পারি। আবার দুই জায়গায় যেহেতু মিথেন বা এক কার্বন করে আছে, সো এটা হচ্ছে মানে সিমেট্রিক্যাল একটা স্ট্রাকচার, তো সো ইজিলি আমরা মিথক্সি মিথেন বলে ফেলতে পারতেছি, কোনো ডিফিকাল্টি নাই। তো খেয়াল করো দুইটার ক্ষেত্রে সংকেত C2H6O এটা মেনটেন করতেছে। আবার দেখো এই যে অ্যালডিহাইড প্রোপানেল, অ্যালডিহাইডের নামকরণের শেষে এল থাকে, প্রোপানেল এবং প্রোপানন যেটা। ও ওয়েট, ও আচ্ছা, এখানে আছে এই যে কিটোন। আমি কিটোনটাই খুঁজতেছিলাম, কিটোন পাচ্ছি না দেখে আমি একটু চমকে গেছিলাম। দেখো এই যে CH3CO CH3 CH3CO ডাবল বন্ড CH3, এই যে CO গ্রুপটা হচ্ছে আমার
এটা 3 বাই দ্য ওয়ে। এটা হচ্ছে আমার কিটোন গ্রুপের যে কার্যকরী মূলক, তার দুই পাশে দুইটা করে কি আছে, মিথাইল গ্রুপ আছে। আমরা এটাকে এসিটোন নাম দিতে পারি, অথবা এটাকে আমরা প্রোপাননও বলতে পারি, প্রোপাননও বলতে পারি। ঠিক আছে না, এটা প্রোপানন নামকরণ হয় তো প্রোপানেল হয়, ইজি। আবার একইভাবে এই অ্যালডিহাইড এবং কিটোনের সাথে আমরা এই ইনল, নর্মালি তো নামকরণ গুলো হয়, যেমন ধরো প্রোপানল যদি একটা অ্যালকোহল হয় সেটার নাম ধরো প্রোপানল, মানে লাস্টে এনল আছে, কিন্তু ইনল হলে কি হবে, তখন হয়ে যাবে হচ্ছে প্রোপিনল, মানে প্রোপিন, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট যে অ্যালকিন, এবং সেখানে আবার অ্যালকোহলে হাইড্রোক্সি মূলকও আছে। যেমন এই ক্ষেত্রে এটাও কিন্তু একটা প্রোপিনলই হয়েছে, কিন্তু এই যে প্রোপিনের 1 নাম্বার কার্বনের সাথে হচ্ছে ইয়াটা আছে, ও সরি সরি, 1 নাম্বার না, এখানে এই যে কার্যকরী মূলক থেকে নাম্বারিং স্টার্ট করতে হবে। সো এটা 1 নাম্বার কার্বন, এই যে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। সো এই ডাবল বন্ডটা আমরা 2 নাম্বার কার্বনের মধ্যে পাচ্ছি, সো 2 প্রোপিন, আর 1 নাম্বার কার্বনের সাথে হাইড্রোক্সি আছে, সো 2 প্রোপিন 1 অল, বা প্রোপ 2 ইন 1 অল এভাবেও লেখা যায়। এটাও কিন্তু একটা, আমরা যদি ইনলকে, আমরা যদি অ্যালকোহলের জায়গায় ইনলকে ইনল, ইনল বা বাংলায় লিখলে ইনল, এটাকে যদি আমি একটা সমগোত্রীয় শ্রেণী ধরতে চাই, তাহলে কিন্তু যে 3 ধরনের সমগোত্রীয় শ্রেণী আমরা এখানে পাচ্ছি, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন, আর এইটা সমগোত্রীয় শ্রেণীটা হবে হচ্ছে ইনল সমগোত্রীয় শ্রেণী। ইনল, ইনল সমগোত্রীয় শ্রেণী। তাহলে 3 ধরনের সমগোত্রীয় শ্রেণী বা 3 ধরনের কার্যকরী মূলক আমরা পাচ্ছি না, 3 ধরনের কার্যকরী মূলক পাচ্ছি না, সমগোত্রীয় শ্রেণী 3টা মানে কার্যকরী মূলকও 3টা। এই জন্য আমরা এই 3 ধরনের, এবং সবারই কিন্তু দেখো আণবিক সংকেতটা এই যে C3H6 ওই তুমি পাবা। সো এখানে একটা জিনিস উল্লেখ্য, যে অ্যালডিহাইড এবং কিটোনের সাথে আমরা কিন্তু ইনলও পাইতে পারি, এরা সবাইয়ের সংকেতটা এই যে HCN H2NO এটা ফলো করবে। ফাইন। 4 নাম্বার, যে এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসে, 4 নাম্বার যে টাইপটা ইম্পর্টেন্ট এমসিকিউটা কি এবং মেটামরিজম কি সেটাও বলতেছি। মেটামরিজম হচ্ছে বেসিক্যালি যে সমস্ত সমগোত্রীয় শ্রেণী কার্যকরী মূলকের ভ্যালেন্সি বা যোজ্যতা থাকে 2 হাত, মানে দুইটা দুইটা হাত থাকে ফাঁকা তার, এই ধরনের কার্যকরী মূলকগুলোর ক্ষেত্রে তার যে 2 হাত ফাঁকা, সো দুই পাশে কার্বন সংখ্যার ডিফারেন্স, দুই পাশে কার্বন সংখ্যার ডিফারেন্স এবং কার্বনের স্ট্রাকচার, সেখানে তোমার শাখা শৃঙ্খল, মানে কি বলে, পার্শ্ব শৃঙ্খল আছে কি নাই, এই জিনিসগুলো ভিত্তি করে, মানে এই যে 2 হাত বিশিষ্ট কার্যকরী মূলকের দুই পাশে কি ডিফারেন্স আছে, এটার উপর ভিত্তি করে যেই সমাণুগুলো আমরা পাই, সেগুলো হচ্ছে একটা একটা মেটামার, এবং এই বৈশিষ্ট্যটাকে বলা হয় মেটামারিজম। তাহলে এই যে আহ দ্বিযোজী বা যোজ্যতা 2 বিশিষ্ট কি কি কার্যকরী মূলক আছে, কি কি আছে, যেমন ধরো এই যে এটা কি ইথার, অক্সিজেনের দুই পাশে কার্বন সংখ্যার ডিফারেন্স, তো ইথারের মধ্যে আমরা মেটামরিজম পাবো। সিও মানে কিটোন, কিটোনের মধ্যে আমরা হচ্ছে মেটামরিজম পাবো, কারণ কি, এই যে কিটোনের কার্যকরী মূলকটা কি, এই যে 2 হাত ফাঁকা, ইথার 2 হাত ফাঁকা, ঠিক আছে না, এরকম 2 হাত ফাঁকা বিশিষ্ট। কিন্তু কথার কথা, অ্যালডিহাইড, অ্যালডিহাইড মূলকের ক্ষেত্রে কি তুমি এই মেটামরিজমটা পাবা? অবশ্যই পাবা না। অ্যালকোহলের বেলায় কি তুমি মেটামরিজম প্রদর্শন করতে পারবে? অবশ্যই পারবা না, কারণ কি এদের সবার দেখো একটা করে হাত ফাঁকা, এটা একযোজি। কিন্তু মেটামরিজম গুলো এখানে আমরা বেসিক্যালি দ্বিযোজি কার্যকরী মূলকগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। কেমন ভাবে দেখতে পাচ্ছি দেখো, এই যে মিথক্সি প্রোপেন, এক পাশে 1 কার্বন, এ পাশে 3 কার্বন, আবার এখানে ইথক্সি ইথেন, দুই দুই সমানভাবে ভাগ হয়ে গেল, একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার পেলাম, এটাও এই দুইটার মেটামার। আবার এই জায়গায় দেখো, আমি মিথক্সি পার্টটা তো ঠিক রাখলাম, কিন্তু মিথক্সির সাথে কি লাগাচ্ছি, আগে কিন্তু এখানে নর্মালি CH2 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 অর্থাৎ একটা প্রপার প্রোপাইল মূলক ছিল, প্রোপাইল গ্রুপ ছিল, কিন্তু এটাকে আমি চেঞ্জ করে এখন এই যে পার্শ্ব শৃঙ্খল লাগাই দিলাম। ঠিক আছে, ওয়েট 1 মিনিট, একটু ভুল হয়েছে এখানে। উম, এই ঠিক আছে, এখানে একটু ভুল করছি, CH আর এই যে CH3, এবার ঠিক আছে, 1 2 3 4 বাস। তাহলে এই এই জিনিসটা কি হয়ে গেল, এটা কিন্তু আমরা অনেকটা আইসোপ্রোপাইল বলতে পারি, যেহেতু এটা শাখা যুক্ত। সো আইসোপ্রোপাইল গ্রুপ, প্রোপাইলের জায়গায় আমি আইসোপ্রোপাইল গ্রুপ লাগাচ্ছি, এবং তোমার একটা নামকরণ কি হবে, এই যে দেখো নামকরণটা খুবই সিম্পল স্টিল, এই যে তোমার এইটুকু যদি প্রোপেন মূলক হয়, তাহলে 2 নম্বর কার্বনের সাথে আমার মিথক্সিটা লাগানো না, সো 2 মিথক্সি প্রোপেন, 2 মিথক্সি
প্রোপেন, তাহলে টু মিথক্সি প্রোপেন, ইথক্সি ইথেন, মিথক্সি প্রোপেন সবারই আণবিক সংকেত ওই যে কিটোন গ্রুপের যেটা সিএন এইচ, সরি এটা তো কিটোন না, ইথার গ্রুপের যেটা CnH2n+2O, CnH2n+2O এটা কিন্তু মেনটেন করতেছে আণবিক সংকেতটা এই তিনটা যৌগই। হ্যাঁ, তাদের সবারই কিন্তু C4H10O এই সংকেতটা মেনটেন হচ্ছে। সো এখানে আমরা এদের সবাইকে একজন একজনকে পরস্পরের মেটামার বলতে পারি। এবার হচ্ছে কিটোন গ্রুপে দেখো এই যে সি ওর চারপাশে এক কার্বন তিন কার্বন, পেন্টন টু ওয়ান টু, কেন এই যে দুই নম্বর কার্বনের সাথে কিটোন গ্রুপটা আছে এই জন্য। এরপরে পেন্টন টু ওয়ানটাকে পেন্টন থ্রি ওয়ান বানাই দেয়, তিন নম্বর এক দুই তিন এদিক থেকে গেল এক দুই তিন, তিন নম্বর কার্বনের মধ্যে কিটোন মূলক আছে, সো এটা হয়ে গেল পেন্টন থ্রি অন। আর এই যে সি ওর চারপাশে এখন এখন আছে দুইটা দুইটা, এখানে ছিল হচ্ছে একটা তিনটা, আর এই পাশে হচ্ছে যে এবারও এক তিন, কিন্তু এই ডান পাশের যে তিনটা তাকে সেখানে আমি এই যে একটা সাইড চেইন লাগাই দিলাম, CH CH3, এই জন্য এটার নামকরণ তখন কি হবে, এই যে এক দুই তিন চার, থ্রি মিথাইল বিউট টু অন বা বিউটান টু অন, একই বেসিক্যালি। সো C5H10O এই তিনটা যৌগই একই সংকেতটা ফলো করতেছে, সো এরা পরস্পরের মেটামার। এখানে এমসিকিউ হিসেবে যেটা আসবে যে নিচের কোন কার্যকরী মূলকের মধ্যে মেটামারিজম পাওয়া যায়, বা নিচের কোন ধরনের সমানতা নিচের কোন মানে কোন ধরনের কার্যকরী মূলকের মধ্যে মেটামারিজম দেখা যায়, কোন ধরনের দ্বিযোজী, কোন ধরনের দ্বিযোজী, একযোজীয় না, ত্রিযোজীয় না, চতুর্যোজীয় না, দুইটা ভ্যালেন্সি বিশিষ্ট যেই কার্যকরী মূলকগুলো তাদের মধ্যে আমরা মেটামারিজম পাবো। আর এই দ্বিযোজী কিছু কমন কি কি আছে তোমার পরিচিত যেই এরকম তোমার কি বলে এটা ফাংশনাল গ্রুপগুলো কি কি আছে, ইথার আছে, কিটোন আছে, এবং সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিনটা কি হবে, আমরা জানি যে অ্যামিন তো বেসিক্যালি এইটা তাই না, এই যে লাস্টে NH2 আর NH2 এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, ঠিক আছে না, প্রাইমারি অ্যামিন। তো সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে যেটা হবে, এই কার্বনের সাথে তোমার NH2 আছে, সাথে R1 R2 CH, এরকম দুইটা করে অ্যালকাইল মূলক আছে। এই ক্ষেত্রে এইটাকে এই এই স্ট্রাকচারটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। আচ্ছা দাঁড়াও, ওয়েট ওয়েট, একটু মনে হয় আমরা এখানে ভুল করছি, একটু ভুল করছি, সেকেন্ডারি অ্যামিনের স্ট্রাকচারটা আমরা দেখাইতে একটু একটু ভুল করছি, ওয়েট। ভুলটা কোন জায়গায় হয়েছে, এই যে তোমার সেকেন্ডারি অ্যামিনো স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখাইছিলাম যে এই যে সেকেন্ডারি না সরি প্রাইমারি, এটা ঠিকই ছিল যে NH2 আর একটা অ্যালকাইল মূলক আছে সেটা প্রাইমারি 1 ডিগ্রি। আর যদি দুইটা করে অ্যালকাইল গ্রুপ থাকে, এই যে এন এর এক পাশে একটা অ্যালকাইল গ্রুপ, এটাকে R1 দিলাম, এখানে আবার R2 দিলাম, আর সেক্ষেত্রে NH2 জায়গায় একটা হাইড্রোজেন হয়ে যাবে। এই স্ট্রাকচারটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি এমিন। এখন দেখো সেকেন্ডারি এমিনের মধ্যে কিন্তু অ্যালকাইল গ্রুপ R1 R2 দুইটা আছে না, দুইটা আছে না, R1 R2 দুইটা করে আছে না। তো এখানে কার্বন সংখ্যা এবং এখানে কার্বন সংখ্যা যে পার্থক্যগুলো হবে সেটার উপর ভিত্তি করে, এটা এবং এটার মধ্যে কার্বন সংখ্যা পার্থক্য গুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে মেটামারিজমটা পাচ্ছি। সো এটা কিন্তু বেসিক্যালি এই হাইড্রোজেন তো সবসময় ফিক্সড, খালি R1 আর R2 স্ট্রাকচারটার উপর পার্থক্য করে মেটামার যেহেতু পাচ্ছি, তো এটাকে কিন্তু আমরা একটা দ্বিযোজী বা ডাবল বাইভ্যালেন্ট, ইংলিশে যদি বলি বাইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ বলতে পারতেছি, দ্বিযোজী কার্যকরী মূলক বলতে পারতেছি, সুতরাং এটার মধ্যে মেটামারিজম তো অবশ্যই থাকবে। এবার হচ্ছে টটোমারিজম, এইটা খুবই, টটোমারিজম একটা খেয়াল করো কার্যকরীমূলক সমানতার সাথে মিল আছে, মূলত এটা একটা গতিশীল কার্যকরীমূলক সমানতা। গতিশীল কার্যকরীমূলক সমানতা বলতে কি বোঝাচ্ছি, তার আগে এই যে কার্যকরীমূলক সমানতাটা টটোমারিজমের মধ্যে কিভাবে আছে খেয়াল করো, এই যে দেখো এই যে কিটো ইনল আমরা এটা পাইছিলাম না, এই যে দেখো কার্যকরীমূলক সমানতার মধ্যে এই যে কিটো গ্রুপ আছে, কিটোন গ্রুপের সাথে এই যে ইনল পাচ্ছি কিনা, এই যে প্রোপিন অল ইনল, তাহলে এখানে কিন্তু অলরেডি এই যে কিটো গ্রুপ এটা, আর এটা হচ্ছে ইনল ইনল গ্রুপ, তাহলে কিটো ইনল সমানতা কিন্তু অলরেডি কার্যকরীমূলক সমানতা আমরা পাইছি, কারণ এই দুইটা আলাদা আলাদা তোমার সমগতীয় শ্রেণীকে রিপ্রেজেন্ট করতেছে। তবে এটাকে তাহলে গতিশীল মানে বিশেষ প্রকারের একটা সমানতা যেটাকে আমরা গতিশীল বলতেছি কেন, পার্থক্যটা এই জায়গায়, এখানে কিন্তু আমি এই অ্যাসিটোন থেকে কোনো রকম বিক্রিয়া ছাড়া স্পন্টেনিয়াসলি মানে স্বয়ংক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে এই ইনল পাওয়া যাব না, কখনোই সম্ভব না সেটা। ও সরি সরি, কি বললাম, কি ভুল বলছি। এই এই যে ধরো অ্যালডিহাইড থেকে আমি ইনল কোন রকম বিক্রিয়া ছাড়া ঠাস করে স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে এরকম কখনোই হবে না, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা যে এই অ্যালডিহাইডের সাথে ইনলের যেই
সম্পর্কটা, এটাকে শুধু কার্যকরীমূলক সমানতা আমরা বলতেছি, গতিশীল না। একইভাবে এই অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটাও কিন্তু একটা একটার সাথে কনভার্সন সরাসরি স্বতঃস্ফূর্তভাবে হবে না। অ্যালডিহাইড থেকে কিটোন আমার বিক্রিয়া করে আনতে হবে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হবে না। কিন্তু কিটো আর ইনল এই দুটা বেলা যেটা হয়, কিটো গ্রুপ থেকে ইনল গ্রুপটা আমি সরাসরি দেখো স্পন্টেনিয়াসলি কোনো কিছু করা লাগতেছে না, বিক্রিয়া করা লাগতেছে না, এমনি এমনি সম্ভব। এই জন্য যেহেতু এটা নিজে নিজে হয়ে যাচ্ছে, যেহেতু এখানে একটা ডাইনামিক ব্যাপার আছে যে নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতেছি গতিশীল কার্যকরীমূলক সমাণু। তাহলে টটোমারিজমের বিশেষ নামটা কি? গতিশীল কার্যকরীমূলক সমাণু, যেহেতু স্পন্টেনিয়াসলি এটা হয়ে যায়। আর এই 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 ব্যাপারটা আমরা অন্য কার্যকরীমূলক সমাণুতার ক্ষেত্রে ইউজ করতেছি না কেন? কারণ এই যে অ্যালকোহল থেকে ইথার আমি সরাসরি পাবো না কখনোই, প্রোপানল থেকে এসিটন আমি সরাসরি পাবো না কখনোই, বিক্রিয়া করতে হবে। প্রোপানল থেকে ইনল আমি সরাসরি পাবো না, বাট এই যে এসিটোন থেকে এই প্রোপিনল বিক্রিয়া ছাড়া যে গতিশীলভাবে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়ার মাধ্যমে পাওয়া সম্ভব, এই প্রোপানল এবং প্রোপিন টু অল এই দুইটা। ঘটনাটা কিভাবে হয়? ঘটনাটা খুব সিম্পল ওয়েতে হয়, দেখো। এই দুই কার্বনের মধ্যে এই কার্বন যেহেতু হাইড্রোজেনের সাথে বন্ধন করে আছে, সো হাইড্রোজেনের তুলনায় সে ইলেকট্রোনেগেটিভ বেশি, সো এখানে একটা নেগেটিভ চার্জ আছে এই কার্বনের মধ্যে। আবার এই অক্সিজেনের সাপেক্ষে সে যেহেতু ইলেকট্রো পজিটিভ, অক্সিজেনের সাপেক্ষে তড়িৎ ঋণাত্মকতা যেহেতু কার্বনে কম, সো এখানে একটা পজিটিভ চার্জ আছে। সো এই এখানে যেটা হয়, তোমার এই হাইড্রোজেনটা আহ তার ইয়াটা কি জানি বলে এটাকে, আরে হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি হাইড্রোজেনের মধ্যে আছে, সো এইটা ও ইলেকট্রন ছেড়ে দিয়ে এই কার্বনকে দিয়ে দিচ্ছে, সে এইচ প্লাস হয়ে যাচ্ছে। আবার অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, সো এই যে ও এই এই পাই বন্ধনের এক জোড়া ইলেকট্রন নিজের কাছে নিয়ে যাচ্ছে, নিয়ে এসে ও মাইনাস হয়ে যাচ্ছে। আবার হাইড্রোজেন এখানে ইলেকট্রন দিয়ে এইচ প্লাস হয়ে যাচ্ছে। সো এই ও মাইনাসটা এইচ প্লাসকে ধরতেছে, ও মাইনাসের এক্সট্রা ইলেকট্রনের জোড়াটা এইচ প্লাসকে ধরতেছে, ধরে আলটিমেটলি সে এখানে ও এইচ তৈরি করতেছে। আবার এই যে আমার এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে এসে নেগেটিভ চার্জ বলা কার্বন অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে দিয়ে পজিটিভ চার্জ ইলেকট্রন কার্বন, এই পজিটিভ এবং কার্বনের নেগেটিভ কার্বনের মধ্যে নতুন একটা পাই বন্ধন তৈরি হচ্ছে, মানে ডাবল বন্ড তৈরি হচ্ছে আলটিমেটলি। তাহলে আমরা কি পাইলাম? CH3C, এই যে ডাবল বন্ড তৈরি হয়ে গেল। আর এখান থেকে একটা হাইড্রোজেন নাই গিয়ে ওই যে সাথে লেগে গেল, আর এই ডাবল বন্ডটা ভেঙে গেল, মানে পাই বন্ধনটা ভেঙে গেল। সেই পুরো ব্যাপারটা বুঝতেই পারতেছো স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে, আর কোনো কিছু না। আলাদা করে কোনো বিক্রিয়া ঘটনা লাগতেছে না, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে কার্যকরীমূলক সমানতা, গতিশীল কার্যকরীমূলক সমানতা, এবং প্রপার নেমটা হচ্ছে টটোমারিজম। তো টটোমারিজমকে কখনো কখনো কিটো ইনল সমানতা বলা হয়, যেহেতু কিটো ইনল সমানতা বলা হয়, যেহেতু এখানে কিটো এবং ইনল গ্রুপের মধ্যে এক্সচেঞ্জটা হচ্ছে। আচ্ছা, তোমার কিটো ইনল বা টটোমারিজমের কিছু শর্ত আছে, যে শর্তগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথমত, কার্বনের মূলকযুক্ত অ্যালডিহাইড এবং কিটোন যৌগ, শুধু মানে অ্যালডিহাইড এবং কিটোন যৌগগুলোর মধ্যেই তো কার্বনের মূলকটা আছে। সো এই যে কার্বনিল, এই সিও, এই কার্বনিল মূলক ওয়ালা, এটা আমাদের অ্যালডিহাইডের মধ্যে আছে, কিটোনের মধ্যে আছে। এই কার্বনিল মূলক যুক্ত যে ফাংশনাল গ্রুপ দুইটা মূলত অ্যালডিহাইড এবং কিটোন, তাদের মধ্যে কিটো ইনল টটোমারিজম শো করার অ্যাবিলিটি আছে। দ্বিতীয়ত, ওই কার্বনিক মূলকের সাথে যুক্ত sp3 বা সম্পৃক্ত কার্বন পরমাণুতে কমপক্ষে একটি অম্লধর্মী, অ্যাসিডিক অম্লধর্মী বলতে কি, এইচ প্লাস ছেড়ে দিতে পারে এমন অ্যাটলিস্ট একটা আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। আলফা হাইড্রোজেন বিষয়টা কি? একটু আগে আমরা যেই উদাহরণটা দেখছি সেখান থেকে আমরা আলফা হাইড্রোজেনটা কিভাবে বের করতে পারবো? এই যে ফাংশনাল গ্রুপের সবচেয়ে কাছাকাছি, এখানে এটাকে ধরতে পারো, এখানে ধরতে পারো, যেহেতু এখানে হাইড্রোজেনটা দিচ্ছে, সো আমরা এটাকে আমরা আলফা কার্বন ধরতে পারি। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা এমন ভাবে লাগানো যে এই তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের কারণে কার্বন এবং হাইড্রোজেনের সাপেক্ষে কার্বন যেহেতু ইলেকট্রো পজিটিভ, সরি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু হাইড্রোজেনের চেয়ে বেশি, অর্থাৎ কার্বনের ইলেকট্রন নেগেটিভ, সো হাইড্রোজেন কার্বনকে ইলেকট্রন দিয়ে দিয়ে এইচ প্লাস হিসেবে চলে যাচ্ছে, বা একটা হাইড্রোজেনকে ছেড়ে দেওয়ার বা এইচ প্লাসকে ছেড়ে দেওয়ার একটা অ্যাবিলিটি এই কার্বনটার আছে। সো এই জন্য আমরা এই আলফা কার্বনের যুক্ত এই সাথে যুক্ত এই হাইড্রোজেনটাকে আলফা হাইড্রোজেন বলতেছি। সো এই টটোমারিজম শো করার জন্য এই তোমার অ্যালডিহাইড মূলকের সাথে একদম অ্যাডজেসেন্ট পাশাপাশি যে আলফা কার্বনটা আছে, সে আলফা কার্বনের সাথে অবশ্যই অম্লধর্মী একটা হাইড্রোজেন থাকতে হবে, যেটা এইচ প্লাস হিসেবে বের হয়ে যাওয়ার সক্ষমতা রাখে। কারণ এইচ প্লাস হিসেবে বের হয়ে গেলেই তো সে যে ওর সাথে মিলে ওএইচ তৈরি করতে পারতেছে বা ইনল তৈরি করতে পারতেছে, তাই না? এই জন্যই দেখো, এই যে এই CH3CHO, অর্থাৎ এটা একটা অ্যালডিহাইড, তাই না? CH3CHO, CH3CHO, এই CH3CHO থেকে আমরা ওর আরেকটা যে তোমার
কি বলে, ইয়া সমাণু পাচ্ছি, ইনোল সমানতাটাকে এখানে পেয়ে যাচ্ছি। এই যে এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটা লেগে, কারণ দেখো এই যে এই কার্বনের সাথে একটা আলফা কার্বন আছে, সাথে আলফা একটা হাইড্রোজেন আছে। এই জন্য ভিনাইল অ্যালকোহল এটা একটা অস্থায়ী সমাণু, খুব যে বেশি স্থায়ী তা না। কারণ এটা এলডিহাইড থেকে আসতেছে। এলডিহাইডের থেকে যখন আমরা তোমার ইনল সমাণুটা পাই অ্যালডিহাইড থেকে, এটা বেসিক্যালি অ্যালডিহাইড থেকে আসতেছে না, এটা তো কিটোন না, এটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড থেকে যখন আমরা ইনল সমাণুটা পাই, সেটা খুব একটা স্থায়ী হয় না, অস্থায়ী হয়। বাট এই যে দেখো এখানে কিন্তু আমার দুইটা আলফা হাইড্রোজেন আছে, খেয়াল করো। এখানে কিন্তু আমার আলফা কার্বন আছে দুইটা, এই যে এই আলফা কার্বন আছে, এই আলফা কার্বন আছে। কিন্তু হাইড্রোজেনটা দিচ্ছে কে? হাইড্রোজেনটা দিচ্ছে হচ্ছে এই আলফা কার্বনটা। বাম পাশের বাম পাশের যেই আলফা কার্বনটা, সে কিন্তু এখানে আমাকে কি দিচ্ছে? হাইড্রোজেনটা দিচ্ছে। কারণ এটার একটা কারণ আছে। এই কার্বনটা কিন্তু বেশি অম্ল, এই কার্বনের সাথে থাকা হাইড্রোজেনটা কিন্তু বেশি অম্লধর্মী হবে। কেন? ওই যে ওর সাথে যে এই কার্বনের সাথে অলরেডি যে আরেকটা CH3 মূলক আছে, আমরা জানি CH3, এই মিথাইল গ্রুপটা, এই মিথাইল মূলকটা হচ্ছে তোমার ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন ইলেকট্রন ডোনেটিং একটা গ্রুপ, ইলেকট্রন দিয়ে দেয় সে। সো সে যেহেতু তার এই 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 বন্ধনের মধ্যে থাকা ইলেকট্রনটাকে, এই সিগমা বন্ধনে থাকা ইলেকট্রনটাকে কার্বনের দিকে ঠেলে দিচ্ছে, কার্বনের মধ্যে কিন্তু অলরেডি একটা নেগেটিভ চার্জ, তড়িৎ ঋণাত্মকতা আরো বেশি তৈরি হচ্ছে কার্বনের মধ্যে। এই জন্য কিন্তু হাইড্রোজেন এই কার্বনকে ইলেকট্রন ছেড়ে দেওয়ার মোটিভেশনটা আরো পায়, যেহেতু কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বা তড়িতের প্রতি আকর্ষণটা আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে? এই জন্য কিন্তু এই কার্বনটা থেকে আমরা হাইড্রোজেনটা নিতে পারতেছি, নিয়ে 2 হাইড্রোক্সি বিউট 2 ইনটা তৈরি করতে পারতেছি। একইভাবে দেখো এই কার্বনের সাথেও, এই যে অ্যালডিহাইডের এই কার্বনের সাথেও কিন্তু আমি আবার একটা আলফা হাইড্রোজেন পাচ্ছি। সো এটার মধ্যে আমরা টোটামাইজেন পাবো। এবং দেখো এই যে অ্যালডিহাইড থেকে এই ইনলটা আসছে, সেটা অস্থায়ী হবে। বাট এই যে কিটোন গ্রুপ থেকে যেহেতু আমার ইয়াটা আসছে, এই তোমার ইনল গ্রুপটা যেখানে তৈরি হয়েছে, এটা যেহেতু কিটোন থেকে আসছে, so এটা একটু স্থায়ী সমান হবে। এই দুইটাই স্থায়ী সমান হবে, বাট এই দুইটা অস্থায়ী হবে। ঠিক আছে না? আর এখানেও দেখো আমরা কোন আলফা কার্বনটা থেকে তোমার হাইড্রোজেনটা নিচ্ছি, এই যে মাঝখানের আলফা কার্বনটা থেকে। এখান থেকে হাইড্রোজেনই এখানে OH তৈরি হয়ে যাচ্ছে, আর এই OH এবং এই অক্সিজেনের মাঝখানে একটা হাইড্রোজেন বন্ধনও তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আবার দেখো এই যে এখানে অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন নাম কেন দিছি? এইটুকুর জন্য হচ্ছে ফেনন। আমরা জানি এই যে এই এই বেনজিন থেকে এক কার্বনে হাইড্রোজেন সরাই দিলে এই যে গ্রুপটা তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ফিনাইল মূলক। এটাকে বলা হচ্ছে ফিনাইল মূলক। এখন ফিনাইল মূলকের সাথে আমার CO গ্রুপটা যুক্ত হয়েছে। সো এটা কি? ফেনন হচ্ছে। এই জন্য ফিনাইলের সাথে যেহেতু আমার CO গ্রুপটা জড়ি হয়েছে, এখন এই ফেননের সাথে এই কার্বনের সাথে এই পাশে তো ফিনাইল আছে, এখানে তো আর আলফা কার্বনের কোনো যৌক্তিকতাই নেই। কারণ এই কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন নাই। এই কার্বনটার সাথে এখানে যে কার্বনটা আছে, ঠিক আছে না, তার হাত তো পুরাপুরি, একটা হাইড্রোজেন থাকার কথা ছিল, সেই হাইড্রোজেনকে সরাই তো CO যুক্ত হয়েছে এই কার্বনের সাথে। যদিও এটা আলফা কার্বনের সাথে তুমি কাউন্ট করতে পারো, এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। বাট এইটার ডান পাশে কিন্তু এই যে CH3 মূলকের মধ্যে আলফা হাইড্রোজেন আছে। সো এই অ্যাসিটোফেননের মধ্যে কিটোন সম্ভব কিভাবে? এই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন গিয়ে ওই ও অক্সিজেনের সাথে লেগে OH তৈরি করে ফেলবে। তখন এটার নাম কি হবে? এই এক নাম 1 ফিনাইল ইথিন 1 অল, 1 ফিনাইল ইথিন 1 অল, কারণ এই যে এই কার্বনটার আমি এক নাম্বার কার্বন দিছি। সো এই এক নাম্বার কার্বনের সাথে ফিনাইল যুক্ত, আর এইটুকু কি? ইথিনল না, সো ইথিন 1 অল। ঠিক আছে, ইথিন 1 অল। ব্যাস। এখন দেখো কার কার মধ্যে ইয়া শো করে না, বেনজাল ডিহাইড এবং বেনজোফেনন যেখানে বলছে যে টোটোমাইজন তাদের প্রদর্শন করে না। কেন? আমরা দুইটাকে একটু আঁকি। দেখো C6H5 হচ্ছে ফিনলের সংকেত, এবং এটার সাথে আমি একটা CHO লাগাচ্ছি। খেয়াল করে দেখো এই কার্বনের সাথে এখন এই কার্বনটা লাগানো, এটা হচ্ছে আমার কার্যকরী মূলক। এই কার্বনের সাথে এই একটা কার্বনে আছে, এই আলফা কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন নাই, কোনো হাইড্রোজেন নাই। সো এখানে আলফা হাইড্রোজেন নাই। সো সে টোটোমারিজম প্রদর্শন করবে না। এই জন্য বেনজাল ডিহাইড, এই পুরো জিনিসটার নাম হচ্ছে বেনজাল ডিহাইড, তার মধ্যে কোনো টোটোমারিজম নাই। এবার আসলে বেনজোফেনন। বেনজোফেননের ক্ষেত্রে এই যে আমার দুইটা ফেনন গ্রুপ, এই CO দিয়ে আটকানো, CO দিয়ে আটকানো দুইটা কি, CO বা এই কিটোন গ্রুপটা দিয়ে দুইটা ফিনাইল আটকানো, যেটাকে আমরা বলতেছি বেনজোফেনন। এটুকুর নাম, এটুকুর জন্য বেনজোন, এটুকুর জন্য ধরো ফেনন, বেনজো ফেনন। দেখো এই 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 কার্বনের সাথে যদি দুইটা আমি আলফা কার্বন হিসাব করে দিই, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, দুইটার একটার মধ্যে হাইড্রোজেন নাই। সো এখানে কোনো আলফা হাইড্রোজেন অ্যাভেলেবিলিটি দুইটার একটার মধ্যেও নাই। সো এই জন্য বেনজাল ডিহাইড এবং বেনজোফেনন
দুইটা হচ্ছে টোটোমারিজম শো করবে না, যদিও তাদের মধ্যে এই যে কিট এই যে এখানে অ্যালডিহাইড বা কিটোন সমাণু কিটোন কার্যকরী মূলক যেহেতু আছে, তারপরেও তাদের মধ্যে কোনো প্রকার কি দেখা যাবে না, টোটোমারিজম প্রদর্শন করে না। সো এখানে এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ যে নিচের কোনটির মধ্যে টোটোমারিজম প্রদর্শন হবে না। স্টেরিও আইসোমারিজম, ত্রিমাত্রিক সজ্জার মধ্যে পার্থক্য থাকবে। ঠিক আছে, আমরা জানি কার্বনের সাধারণত চতুর্যোজি একটা পরমাণু, সে তার চারটা হাত ফাঁকা থাকে। তো চার হাতে যে চারটা জিনিস আছে তাদের মধ্যে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারের মধ্যে ত্রিমাত্রিক ভাবে দেখলে অবস্থানে একটু পরিবর্তন হবে, এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে স্টেরিও আইসোমারিজম। এটা আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা, আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা। প্রথমে আমরা জিওমেট্রিক আইসোমারিজম বা জ্যামিতিক সমানতা নিয়ে আলাপ করি। দেখো জ্যামিতিক সমানতা কোন ধরনের যৌগের মধ্যে দেখা যায়, যাদের মধ্যে এই যে ডাবল বন্ড বিশিষ্ট, ডাবল বন্ড কিন্তু এই যে কার্বন কার্বন ডাবল বন্ড কিন্তু প্রত্যেকটা কার্বনের মধ্যে সিমিলার, তাই এই কার্বনের মধ্যে এ আর বি মূলক থাকবে আর এই কার্বনের মধ্যে এ আর বি মূলক থাকবে। এরকম সিমিলার দুইটা গ্রুপ বিশিষ্ট, ঠিক আছে, সিমিলার দুইটা গ্রুপ বিশিষ্ট, অথবা কিছু কিছু ক্ষেত্রে এমনও হয়, এটার ক্ষেত্রে ভালো ভালো কথা, আমরা যে এ আর বি যে বলতেছি এগুলা কিন্তু জাস্ট এমনি বোঝানোর জন্য, নির্দিষ্ট একটা মূলক, এখানে এ আর এ সেম আর এখানে বি আর বি সেম ছিল, যদি বি এর জায়গায় এখানে সি হয় এরকমও কিন্তু হইতে পারে। অ্যাটলিস্ট এ এ একটা তো মানে কমন আছে। সো এই ধরনের স্ট্রাকচার, যেটাকে আমরা বলি হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন, মানে অ্যালকিনের মধ্যে প্রতিস্থাপন হয়েছে। নর্মালি অ্যালকিনের সাথে যে গ্রুপগুলো থাকার কথা তার পরিবর্তে অন্য কিছু আসছে, এরকম প্রতিস্থাপিত অ্যালকিন এমন ভাবে প্রতিস্থাপিত যাতে আইদার এ বি এরকম দুইটা একই জিনিস থাকে, অথবা অন্তত এক জোড়া সেম থাকে, যে এক জোড়া সেম আছে এবং বি ডিটা ডিফারেন্ট এইরকম স্ট্রাকচারের মধ্যে আমরা জ্যামিতিক সমানতা পাবো। আর লাস্টে হচ্ছে চাক্রিক জৈব যৌগ, চাক্রিক সাইক্লিক যে জৈব যৌগগুলা তাদের মধ্যে এমন না যে চাক্রিক চাক্রিক মানেই একেবারে জ্যামিতিক সমানতা হবেই হবে, কিছু কিছু ক্ষেত্রে জৈবিক সমানতা পাওয়া সম্ভব। অলরাইট, দেখো এই যে বিউট টু ইন, কোনটা সিস আর কোনটা ট্রান্স, আশা করি তোমরা এটা অলরেডি জানো, জাস্ট তারপরও রিভাইজ দিচ্ছি আর কি। এই যে CH3, CH3, এইচ, দেখো এখানে CH3 এবং CH3 দুইটাই উপরে আছে, একদিকে আছে, এই জন্য এটার নাম হচ্ছে সিস সিস বিউট টু ইন। আবার একইভাবে এই জায়গায় দেখো CH3 পজিশন চেঞ্জ হয়ে গেছে, পরবর্তী যে স্ট্রাকচারটা এটাও বিউট টু ইন, কিন্তু এটা ট্রান্স কেন? CH3 সাথে এখানে CH3 সাথে এখানে এইচ, মানে CH3 এখন কৌণিক ভাবে অবস্থান করতেছে, এইচ এখন কৌণিক ভাবে অবস্থান করতেছে, আর এখানে পাশাপাশি ছিল। এই বিউট টু ইন স্ট্রাকচার খেয়াল করে দেখো, দুটোই কিন্তু বিউট টু ইন। এই দুটাকে যদি তুমি সোজা সোজাসুজি ভাবে লেখতা, তাহলে দুইটা স্ট্রাকচারই কিন্তু এই যে এমন হইতো। সো কোন কার্বনের সাথে কোন কোন পরমাণু লাগানো, এই 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 অবস্থানের আমার কোনো পার্থক্য দেখতেছি না, কিন্তু গঠনের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো পার্থক্য দেখতেছি না, এই জন্য কিন্তু এটা গাঠনিক সমাণু না। কারণ দুইটা কিন্তু একই সংকেত এবং তাদের দুইটার স্ট্রাকচারও মানে কয় কয় কোন কার্বন গুলার সাথে কয়টা করে হাইড্রোজেন আছে, অর্থাৎ কোন পরমাণুর সাথে কোন পরমাণু বন্ধন তৈরি করতেছে এটা কিন্তু ফিক্সড আছে। কিন্তু আগের সমাণু গুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখো এটা কিন্তু ফিক্সড ছিল না। যেমন ধরো যে এই দুটো সমাণুর ক্ষেত্রে খেয়াল করো, এই কার্বনের সাথে কি কি আছে, অক্সিজেন ডাবল বন্ডে আছে আর একটা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে ছিল আর এখানে একটা CH3 আছে। আর এখানে কি হইলো, এই ডাবল বন্ডটা এখানে শিফট করে সে এই বাম পাশে সে একটা কার্বন এবং H2 রাখছে, ডাবল বন্ড করছে, উপরে সে হাইড্রোক্সিল রাখছে, নিচে হাইড্রোজেন। সো পরমাণুগুলোর অবস্থান টোটালি কোন কোন পরমাণুর সাথে কে কে বন্ধন তৈরি করতেছে, এক এক বন্ধন না দ্বিবন্ধন সবকিছু চেঞ্জড। কিন্তু এই জায়গায় কিন্তু সেই জিনিসগুলো চেঞ্জ না, দুইটারই। আমি যদি সরল রৈখিকভাবে সংকেতগুলোকে লিখি, দুইটা সংকেত এরকম হবে, সেটা সিস হোক বা ট্রান্স হোক। কিন্তু থ্রি ডাইমেনশনালি যদি আমরা দেখতে চাই, তাহলে থ্রি ডাইমেনশনালি এই একই সংকেতে দুইটা স্ট্রাকচার সম্ভব। একটা হচ্ছে ডাবল বন্ডের উপরে উপরে CH3 একই সাথে আছে, নিচে নিচে হাইড্রোজেন একই সাথে আছে, আবার এখানে উপরে CH3 এবং এইচ ক্রস ওয়াইজ আছে, CH3 দুইটা এবং হাইড্রোজেনের ক্রস ওয়াইজ আছে। ক্রস ওয়াইজ থাকলে ট্রান্স, একই সাথে থাকলে সিস। এই ধরনের সমানুতাকে তাই আমরা সিস ট্রান্স সমাণু বলি। এই যে বিভিন্ন রকম সিস ট্রান্স সমাণু পার্থক্যগুলো দেখতেছো। আর এখানে একটু চাকরিক যোগের ক্ষেত্রে দেখি, এই যে দেখো এই এই 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনের মধ্যে এক জায়গায় এটাও কিন্তু মানে প্রতিস্থাপিত, এই কার্বনের সাথে কিন্তু এই যে H2 এর মধ্যে এখানে দুইটা হাইড্রোজেন থাকার কথা, তার বদলে আমরা 1 আর 2 কার্বনের সাথে ধর মিথাইল লাগাই দিছি, মানে ডাইমিথাইল 1,2 ডাইমিথাইল বানাই দিছি, 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তো সিস যোগটা কোনটা হবে, যেখানে CH3 CH3 এক পাশে আছে, CH3 CH3 ক্রস ওয়াইজ থাকলে সেটা হয়ে যাবে
ট্রান্স ওয়াইজ, ট্রান্স সমাণু। এখন আসো তাদের সাধারণ ধর্মগুলোর মধ্যে কি কি পার্থক্য আছে। ধর্মগুলোর মধ্যে কি কি পার্থক্য আছে দেখো, সাধারণত ট্রান্স সমাণু গলনাঙ্ক বেশি কিন্তু সিস সমাণু গলনাঙ্ক কম হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ট্রান্স সমাণু গলনাঙ্ক বেশি, ট্রান্স সমাণু গলনাঙ্ক বেশি, এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো সবই আমরা স্লাইডে উল্লেখ করব। সো ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি, ট্রান্স সমাণুর কি বেশি, ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি, ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি। কেন এটা, এই সমানতা যে বেশি হয় এটার কারণ কি? দেখো সাধারণত ট্রান্স সমাণু গলনাঙ্ক বেশি কিন্তু সিস সমাণু গলনাঙ্ক কম হয়, কারণ ট্রান্স সমাণুর মধ্যে প্রতিসমতার কারণে ক্যালাস লেটিসে অণুগুলো খুব নিকটে অধিক আকৃষ্ট থাকে, তাই এর সুস্থিতি অপেক্ষাকৃত বেশি। খেয়াল করে দেখো, ট্রান্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, ধরো আমরা এই যে বিউটুইন এর একটু সিম্পলার স্ট্রাকচার সেটা দিয়ে বুঝাই। ট্রান্সের ক্ষেত্রে দেখো CH3 ক্রস ওয়াইজ অবস্থান করতেছে, কিন্তু সিসের ক্ষেত্রে দেখো দুইটা একই সাথে বেশি কাছাকাছি আর কি, যার কারণে এই দুইটার মাঝখানে কি বলবো, একই রকম গ্রুপগুলো যখন কাছাকাছি থাকতেছে, তখন তাদের মধ্যে এক প্রকার কি বলে এটা, রিপালশন কাজ করতেছে আর কি। রিপালশন বা বাংলায় যদি আমি এটাকে বলি বিকর্ষণ কাজ করতেছে, এরা একটা একটাকে দূরে ঠেলে দিতে চাচ্ছে। বিকর্ষণ মানে কি, তাদের আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেল না? আন্তঃআণবিক দূরত্ব যদি বেড়ে যায় তাহলে আমরা অবভিয়াসলি খুব সহজে কম তাপমাত্রায় তাকে গলিয়ে ফেলতে পারতেছি, বা ওই গলনাঙ্ক বলতে কি বুঝায়, সলিড থেকে লিকুইড আর কি। সো কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় নেওয়াটা সহজ কম তাপমাত্রায়, যেহেতু তাদের ওই যে আন্তঃআণবিক ডিস্টেন্সটা বেশি। আবার দেখো এটা যেহেতু এই যে এরকম নাই, একসাথে কাছাকাছি নেই, ক্রস ওয়াইজ আছে, ক্রস ওয়াইজ থাকার কারণে তারা বিকর্ষণ না, বিকর্ষণের মাত্রাটা কম, সো তারা একটু কাছাকাছি থাকে। ট্রান্সের ক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রে তারা একটু কাছাকাছি থাকে, কাছাকাছি থাকার কারণে তাদেরকে গলাইতে আমার বেশি টেম্পারেচার দেওয়া লাগবে, এই কারণেই দেখো ট্রান্স সমাণুগুলার কি বেশি, ট্রান্স সমাণুগুলার গলনাঙ্ক বেশি। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, ট্রান্স সমাণুগুলার গলনাঙ্ক বেশি সিস সমাণুর তুলনায়। এটা প্রথম বৈশিষ্ট্য। আচ্ছা, যেমন উদাহরণ দিছে এখানে সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিডের সংকেত মনে রাখার দরকার নাই, এই সিনামিক অ্যাসিডের গলনাঙ্ক তুমি যদি মনে রাখতে চাও 68 ডিগ্রি সেলসিয়াস, এটাও যে খুব বেশি গুরুত্বপূর্ণ তাও না। তবে এটা যে ট্রান্স সমাণু, দেখো সিস আর ট্রান্সের পার্থক্যটা কি হবে এখানে। আহ আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, খেয়াল করো তো, খেয়াল করো তো, এই যে সংকেতটা আমি লিখতেছি, দুই কার্বনের সাথে হাইড্রোজেন আছে তা তো বুঝলাম, কিন্তু উপরে কিন্তু C6H5 মানে কি, ওই যে ফিনাইল মূলকটা, তাই না? উম উম হ্যাঁ এরকম হবে। এই ফিনাইল মূলকটা আছে 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে, এই ফিনাইল মূলকটা আছে। আর আবার এই কার্বনের সাথে আছে COOH। তাহলে এই ক্ষেত্রে সিস ট্রান্স আমি কিভাবে নির্ণয় করতেছি, এই যে হাইড্রোজেন তো একসাথে আছে, অসুবিধা নাই, এটা যেহেতু একসাথে আছে সো এটা হচ্ছে সিস ভার্সন, এটা হচ্ছে সিস ভার্সন। ট্রান্স কখন হবে, ফিনাইল এখানে থাকলো, হাইড্রোজেনটা আমি এই পাশেই রাখলাম, বাট এই হাইড্রোজেনকে উপরে উঠাই দিলাম, COOH কে নিচে নামাই দিলাম, সেক্ষেত্রে কিন্তু সেটা হবে হচ্ছে ট্রান্সিনামিক অ্যাসিড। দেখো ট্রান্সের গলনাঙ্ক বেশি 133, আর সিসের মাত্র 68, অলমোস্ট দ্বিগুণ, অলমোস্ট দ্বিগুণ। আচ্ছা, এটা আমরা পড়তেছিলাম কিসের বেলায়, গলনাঙ্ক বৈশিষ্ট্য পড়তেছিলাম, কার বেশি কার কম। সিস সমানুর সুস্থিতি কম বা অভ্যন্তরীণ শক্তি বেশি, এই কথার অর্থ কি? দেখো, যে যত বেশি স্টেবল, যে যত বেশি স্টেবল তার ভেতরে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ হবে তত কম, আর যার সুস্থিতি যত কম তার ভেতরে এনার্জি সে অনেক বেশি ধরে রাখে। এই এনার্জি এত বেশি থাকে বলেই কিন্তু সে স্টেবল না। আমার ভিতরে যখন অনেক বেশি এনার্জি, আমার ভিতরে অভ্যন্তরীণ শক্তি যখন অনেক বেশি, তখনই কিন্তু কোনো না কোনো ভাবে সেই শক্তিটাকে আমি বিকিরণ করে দিতে চাবো, বা আমার নিজের ফরমেশনটা কোনোভাবে চেঞ্জ করে ওই শক্তিটুকুকে ছেড়ে দিতে চাবো। আর যার ভেতরে অভ্যন্তরীণ শক্তি কম, সে হচ্ছে ওই শক্তিটুকু নিজের ভেতরে রাখতে পারে, সে স্টেবল এই কারণে। সো সিস সমাণুগুলার সুস্থিতি একটু কম, সিস সমাণুগুলার সুস্থিতি একটু কম, এটাও কিন্তু আমরা কেন বলে ফেলছি। দেখো সিস সমাণুগুলোর সুস্থিতি কম কেন, এই যে একটা একটাকে সে রিপেল করতেছে, সরাই দিতে যাচ্ছে, সো অবশ্যই এখানে সুস্থিতি কম হবে, তার কারণে অভ্যন্তরীণ শক্তি হবে বেশি। সো এদের দহন তাপ হয় বেশি।
এদের দহন তাপ হয় বেশি। খেয়াল করো, দহন তাপ বলতে আমরা কি বুঝাই? একটা জিনিসকে অক্সিজেনের আহ প্রেজেন্সে যখন আমি সেটাকে হিট দিচ্ছি আহ এবং জারিত করতেছি, সেটাই তো মূলত দহন বুঝায়, যেখান থেকে শক্তি বা তাপ নির্গত হয় দহনের মধ্য দিয়ে। এই দহন তাপটাকে ইউজ করে আমরা অনেক সময় বিভিন্ন মানে ইঞ্জিনে ফিউয়েল হিসেবে, জ্বালানি হিসেবে ইউজ করি। হাইড্রোকার্বন গুলা ক্ষেত্রে, হাইড্রোকার্বন যৌগগুলোর ক্ষেত্রে এটা অনেক বেশি প্রযোজ্য। পেট্রোলিয়াম থেকে এক্সট্রাক্ট করা বিভিন্ন যৌগ ইউজ করে আমরা জেট ইঞ্জিন বলো বা গাড়িগুলোর ইঞ্জিন বলো বা আমাদের বাসা বাড়িতে চুলায় বলো, অনেক কিছুতেই আমরা জ্বালানি হিসেবে এই যৌগগুলোকে ব্যবহার করি। সো এই শীষ সমাণুগুলোর ক্ষেত্রে যেহেতু তাদের অভ্যন্তরীণ শক্তি বেশি, সো তাদেরকে হিট দিলে আমার অবশ্যই দহন তাপের পরিমাণ বেশি হবে। সো শীষ সমাণুগুলো সুস্থিতি কম, বাট দহন তাপ বেশি, এটা আমরা লিখে ফেলি। আচ্ছা, কালার ফরম্যাটটা আমরা সেম রাখি, এটাকে আমরা হলুদ কালার দিয়ে লিখতেছিলাম, হলুদ কালার দিয়ে লিখি। সিস, শীষ সমাণুর কি কম? সুস্থিতি কম। কারণ ওই যে একই রকম গ্রুপগুলো একই সাথে আছে, একটা একটাকে বিকর্ষণ করে, এই জন্য সুস্থিতি কম। সুস্থিতি কম হওয়ার অর্থ তার ভেতরে সে অনেক বেশি এনার্জি ধরে রাখছে। অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি বেশি। আর অভ্যন্তরীণ শক্তি বের হওয়া বেশি হওয়ার অর্থ তাকে পুরালে, অক্সিজেনের প্রেজেন্সে জারণ করলে, পুরালে তাপও বেশি উৎপন্ন হবে। সো দহন তাপ বেশি। আর কি কি বৈশিষ্ট্য আছে? চান সমান হচ্ছে সিস সমানুর ঘনত্ব, পানির দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক সবই বেশি হয়। তাহলে সিস সমানুর আর কি কি বেশি? ঘনত্ব, পানিতে দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক। সিস সমানুর তাদের ঘনত্ব, তারপর হচ্ছে পানিতে, পানিতে দ্রাব্যতা ছিল তাই না? পানিতে দ্রাব্যতা এবং প্রতিসরাঙ্ক বেশি হয়। পানিতে দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক সবই ট্রান্স সমান হচ্ছে বেশি। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ট্রান্স সমান গলনাঙ্ক পরিমাণ বেশি, শীর্ষ সমান সুস্থিতি কম, তাই অভ্যন্তরীণ শক্তি বেশি, এই জন্য দহন তাপ বেশি। এবং শীর্ষ সমাণুগুলোর ঘনত্ব, পানিতে দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক সবকিছুই বেশি হয়। ঠিক আছে, ওকে। আমরা আবার আমাদের মেইন বইয়ের মধ্যে ফিরে আসি। আচ্ছা, এই ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড, এই দুটো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড। যার মধ্যে ম্যালিকটা হচ্ছে বেসিক্যালি এই যে বিউটিন ডাইওইক অ্যাসিডের সিস ভার্সনটা, এই যে সিওএইচ সিওএইচ এক পাশে ক্রস ওয়াইজ থাকবে, সেটা হলো ট্রান্স। ট্রান্স যৌগের নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড, আর সিসটার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। ইম্পর্টেন্ট খুবই। খেয়াল করো এদের গলনাঙ্ক গুলা। গলনাঙ্ক আমরা কাজ জানি ট্রান্স সমানের বেশি হয়। সো এটা মনে রাখা দরকার, এই এই এটা এটা অনেক ইম্পর্টেন্ট আছে। 287 আর 135, যেহেতু এটা আমরা ম্যালিক এবং ফিউমারিক অ্যাসিড নিয়ে আলোচনা করতেছি, এই দুইটা যৌগ খুবই ইম্পর্টেন্ট। সো এই দুইটার পরিমাপও অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে 135 আর 287, যেটা 135 আর 287 যে অ্যামাউন্টটা, এটা খুবই সিগনিফিকেন্ট। এখানে একটা ব্যাপার আছে যে এই দুই সিওওএইচ একটা একটার সাথে বিক্রিয়া করে, একজন দিবে হচ্ছে আমার হাইড্রোজেন, একজন দিবে হচ্ছে আমার ওএইচ, মানে এই যে এইচ ওএইচ মিলে পানি বের করে এরকম একটা এনহাইড্রেট স্ট্রাকচার তৈরি করে। সিওও সিও এরকম এনহাইড্রেট স্ট্রাকচার তৈরি করে। কিন্তু সেটা শুধুমাত্র এই যে সিস ফর্মেশন বা ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে সম্ভব, যেহেতু সেখানে সিও এই দুটো এক পাশে আছে। তো তাদের মধ্যে থেকে বিক্রিয়া করে পানিটা বের করে ফেলা সম্ভব। ট্রান্সের ক্ষেত্রে তো এই যে সিও এইচ এক পাশে নাই, এই দুটোর মাঝখানে কেমনে বিক্রিয়া হবে? হবে না কিন্তু। যার জন্য এনহাইড্রেট ফর্মেশন করার এবিলিটি শুধুমাত্র ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে আছে, কিন্তু ট্রান্স সমানো ফিউমারিক অ্যাসিড সেটা পারে না। এই যে, আর এটা কখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা হয়? 160। এই এখান থেকে তোমার এইচ চলে গেল, এখান থেকে ও এইচ চলে গেল, থাকলো কি? সিও 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 সিও, এই যে এই বিষয়টাই, এই সিও এটাকে আমরা বলি হচ্ছে এনহাইড্রাইড। এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে এনহাইড্রাইড। ওকে। আচ্ছা, সির সমাণু পানিতে দ্রবণীয়তা কেন বেশি? একটু আগে আমরা বলছিলাম, পানিতে দ্রবণীয়তা, প্রতিসরাঙ্ক, ঘনত্ব সবই সির সমাণু বেশি। কঠিন অবস্থায় সির সমাণু ক্যালাসে অণুগুলো খুব সুষ্ঠুভাবে বিন্যস্ত থাকে না। ফলে শীর্ষ সমাণু ক্যালাস ল্যাটিসে অণুগুলোর মধ্যে ট্রান্স সমাণুর তুলনায় ল্যাটিস শক্তি কম থাকে। আবার অধিক পোলার দ্রব পানির ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান বেশি। ডাই ইলেকট্রিক ধ্রুবক মানে হচ্ছে তোমার পানি যেহেতু পোলার একটা দ্রাবক, এই পোলার দ্রাবকগুলোর অ্যাবিলিটি থাকে, সে যাকে দ্রবীভূত করতেছে সেই দ্রব্যগুলার পজিটিভ এবং নেগেটিভ অংশকে এই আলাদা করে দেওয়া। যার এই পজিটিভ এবং নেগেটিভ ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোকে আলাদা করে দেওয়ার একটা এবিলিটি বা পোলারিটি তৈরি করার এবিলিটি যত বেশি, যে দ্রাবকগুলার
সেটা মাপার একটা ধ্রুবক হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক, যেটাকে এপসাইলন বলে। পানির মান এটা হচ্ছে 80। সো পানির মধ্যে এই যৌগগুলোকে, পজিটিভ এবং নেগেটিভ জিনিসগুলোকে আলাদা করে দেওয়ার একটা এবিলিটি আছে। ঠিক আছে না? তো এইটার সাথে গলনাঙ্ক বেশি হওয়ার কি তাৎপর্য, দেখো যে এই একই ব্যাখ্যা, সিস সমানুগুলোর মধ্যে যেহেতু একই জিনিসগুলো একসাথে আছে, ক্রস ওয়াইজ নাই, একসাথে আছে। একসাথে থাকার কারণে তারা খুব একটা সুষ্ঠুভাবে বিন্যস্ত থাকে না, ওই যে বিকর্ষণ থাকে, যার কারণে তাদের ল্যাটিস শক্তিটা কম হয়। তাই কম ল্যাটিস শক্তিযুক্ত সিস সমাণুগুলো পানির অণুর উচ্চ ডাইলেকট্রিক ধ্রুবকের প্রতি অধিক আকর্ষণের সহজে বেশি, যেহেতু তার ল্যাটিস শক্তিটা খুব একটা বেশি না। যে সমস্ত যৌগগুলো ল্যাটিস শক্তি বেশি থাকে, ঠিক আছে, ল্যাটিস শক্তি হাইড্রেশন শক্তির পরিমাণে বেশি থাকে, তাদের হচ্ছে তোমার দ্রবণীয়তা খুব একটা বেশি হয় না। কিন্তু সিস সমাণুর ক্ষেত্রে যেরকম তার ল্যাটিস শক্তির পরিমাণটা কম, সেজন্য তার পানি দ্রবণীয়তা বেশি, তাই সিস সমাণুর পানিতে দ্রবণীয়তা বেশি হয়। সিস সমাণুর স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব, দেখো এইটা একটা কনফিউজিং ব্যাপার একটু। আমার ট্রান্স সমাণু গলনাঙ্ক বেশি, কিন্তু স্ফুটনাঙ্কের বেলায় আবার সিস সমাণুর বেশি। কেন? গলনাঙ্ক বিষয়টা তো জড়িত সলিড অবস্থা বা কঠিন অবস্থা থেকে, কঠিন থেকে আমি তরলে নিচ্ছি। কিন্তু স্ফুটনাঙ্কটা কিন্তু তরল অবস্থা থেকে গ্যাসে নেওয়ার সাথে সম্পৃক্ত, সো এখানে তরল এবং গ্যাসীয় অবস্থাটা আসবে। তরল অথবা গ্যাসীয় অবস্থায় সিএস সমানুতে দ্বি বন্ধনের দুই পাশে অণুটি কার্বন শিখল বেঁকে কম প্রসারিত বা বেন্ট হয়ে এর দুপ্রান্তে দুটি মূলককে, যেমন সিএস বি টু এর বেলায় সিএস থ্রি মূলককে কাছে নিয়ে আসে। ফলে অণুগুলো ঘনিষ্ঠ হতে পারে এবং সিএস সমাণুর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ট্রান্স সমাণুর চেয়ে বেশি হয়। একটু ডিফিকাল্ট বোঝা। সলিড অবস্থার ক্ষেত্রে আমরা একটা খুবই সহজ ব্যাখ্যা দিছিলাম, যে এই যে দুইটা জিনিস সেম মূল্য একই জায়গায় আছে, সো তাদের মাঝখানে বিকর্ষণ বেশি, যার কারণে হচ্ছে যে বিকর্ষণ বেশি হওয়ার কারণে এদের আন্তঃআণবিক দূরত্ব বেশি হবে। সো এটাকে আমি ইজিলি গলাতে পারছি, কিন্তু ট্রান্সকে আমি ইজিতে গলাতে পারবো না, সো এটার গলনাঙ্ক বেশি। স্ফুটনাঙ্কের বেলায় তরল আর গ্যাসীয় দুইটা যেহেতু ফ্লুইড বা প্রবাহী পদার্থ, তাদের বেলায় মানে কার্বন শিকলগুলোর বেঁকে যাওয়ার একটা ব্যাপার থাকে, বেন্ড হওয়ার একটা ব্যাপার থাকে, বেন্ড হওয়ার এবিলিটি কার কম কার বেশি। দেখো যখন আমি সিসের বেলায় চিন্তা করতেছি, সমানত দ্বিবন্ধনের দুই পাশে অণুটি কার্বন শিকল বেঁকে কম প্রসারিত বা বেন্ড হয়, এই বেন্ডিংটা কম হবে, এই বেন্ডিংটা কম হবে। এর ফলে তার দুই প্রান্তে দুটি মূলক, যেমন সিস বি টু এন এর বেলায় সিএইচ থ্রি দুই মূলককে কাছে নিয়ে আসে। সো সিএইচ থ্রি দুইটা মূলক এই ক্ষেত্রে কাছে কিভাবে আসতেছে, সলিড অবস্থায় তো আমরা বললাম এই দুই দুই মাঝখানে বিকর্ষণ কাজ করে, সো ইজিলি একটা একটা থেকে সরে যাচ্ছে। কিন্তু এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনটা এই যে বাঁকা হয়ে যাওয়াটা কম হয়। বাঁকা হয়ে যাওয়াটা মানে জীবনটা একটু বাঁকা হয়ে যাওয়া, এই বেন্ডিং অ্যাবিলিটিটা কমে যায় এই বিকর্ষণ হওয়ার কারণে। বেন্ডিং অ্যাবিলিটি যেহেতু কমে যায়, যার এই বেন্ডিং অ্যাবিলিটি কমে যাওয়ার কারণেই মূলত আমার এই দুইটা মূল একটা আরেকটার কাছাকাছি আসতে পারে, একটা একটা কাছাকাছি আসতে পারে। কি অবস্থায়, কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় বা তরল এই দুই প্রবাহী অবস্থায় আর কি। গ্যাসীয় বা তরল অবস্থায় তখন এই দুইটা একটা আরেকটার কাছে আসতে পারতেছে, কিন্তু ট্রান্সের বেলায় এটা সম্ভব না। ট্রান্সের বেলায় এদের বেন্ডিংটা বেশি হয়, বেন্ডিং বেশি হওয়ার কারণে সিএস থ্রি সিএস দুইটা এটা থেকে সরে যাচ্ছে। বুঝতে পারছো? বইয়ের মধ্যে আসি আবার এই জন্য, যেহেতু বেন্ডিংটা সিএস তরল এবং গ্যাসীয় অবস্থায় বেন্ডিংটা কম, প্রসারিত কম হয়, এবং সিএস থ্রি মূল্য একটা একটা কাছে আসতে পারতেছে, অণুগুলো ঘনিষ্ঠ হইতে পারে, তাই আমি কম এবং সিএস সমানের মধ্যে তখন আন্তঃআণবিক আকর্ষণ বলটা দুইজনের মাঝখানে, সলিড অবস্থায় বিকর্ষণ বেশি ছিল, গ্যাসীয় এবং তরল অবস্থায় তাদের এই শীর্ষ মনোর একই রকম দুটো গ্রুপের মধ্যে আকর্ষণ যাচ্ছে বেড়ে, যেহেতু তারা কাছাকাছি আসতে পারতেছে। আকর্ষণ বেশি থাকার কারণে তাদের বয়লিং পয়েন্ট বেশি। আবার তোমার কাছাকাছি আসার অর্থ কি? ভলিউম কমে গেছে, আমরা জানি ডেনসিটি সমান সমান ম্যাস পার ভলিউম সমান সমান ডেনসিটি। ভলিউম যেহেতু কমে যাচ্ছে, ডেনসিটি পরিমাণও বেড়ে যাবে। সো এই গ্যাসীয় এবং তরল অবস্থায় একটা বস্তু ঘনত্ব বা স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করছে? কতটুকু বেন্ড হতে পারছে, কার্বন কার্বন ডাবল বন্ডটা কতটুকু বেন্ড হতে পারছে। বেন্ড যদি খুব একটা কম হয় না, সো সিএইচ থ্রি সিএইচ কাছাকাছি আসতে পারে। বেন্ড যদি বেশি হইতো, সিএইচ থ্রি সিএইচ দূরে চলে যাইতো, যেটা ট্রান্সের ক্ষেত্রে হয়। ট্রান্স দুইটা মানে কার্বন কার্বনের ক্ষেত্রে, ট্রান্স সমানের ক্ষেত্রে বেন্ড করতে পারে, যার কারণে একটা একটা থেকে তোমার দূরে সরে যায়, এই দুইটা গ্রুপগুলা দূরে সরে যায়, তাতে স্ফুটনাঙ্ক কম হয় এই কারণে। বাট গলনাঙ্ক কিন্তু আবার ট্রান্সের বেশি। ঠিক আছে? সো এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সিস সমানুর কি কি বেশি থাকলো? ঘনত্ব বেশি, পানিতে দ্রাব্যতা বেশি, প্রতিসরাঙ্ক বেশি, তারপর তার অভ্যন্তরীণ শক্তি বেশি, দহন তাপ বেশি,
আর এই জায়গায় এসে আমরা আরেকটা জিনিস বেশি পাইলাম, যে শীর্ষমাণুর স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি হবে, স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ট্রান্স ভার্সেস সিস। ট্রান্স ভার্সেস সিসের যে ব্যাখ্যাগুলো আমরা এখানে দিলাম, এবং যেই ইনফরমেশনগুলো এখানে কোনোটাই মুখস্থ করার চেষ্টা করবো না, কোনটা বেশি কোনটা কম এগুলো মনে রাখার জন্য কেউ অনেক অনেক ট্রিপস এন্ড ট্রিক্স শিখাই দিবে, জিনিসগুলা বুঝবা। ট্রান্স সমাণু গণনাঙ্ক বেশি কেন? কারণ হচ্ছে যে তারা ওই যেহেতু একই রকম গ্রুপ ডিফারেন্ট অবস্থানে আছে, তাদের মধ্যে বিকর্ষণটা সলিড অবস্থায়, বিকর্ষণটা কম থাকে, যার কারণে তারা কাছাকাছি থাকতেছে এবং গলনাঙ্ক বেশি হচ্ছে। সি সমান সুস্থিতি কম কেন? কারণ হচ্ছে ওই যে একই রকম গ্রুপগুলো একসাথে থাকতেছে, যার কারণে বিকর্ষণ বেশি, সুস্থিতি কম। সুস্থিতি কম হওয়ার অর্থ অভ্যন্তরীণ শক্তি বেশি, দহন তাপ বেশি। সি সমান ঘনত্ব, পানিতে দ্রাব্যতা, প্রতিসংখ্য সবই বেশি বেশি হবে। এর মধ্যে তোমার পানিতে দ্রাব্যতা বেশি কেন? পানিতে দ্রাব্যতা বেশি হওয়ার অর্থ পানির মতো একটা ডাই ইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট একটা হাইলি পোলার দ্রাবকের মধ্যে যখন আমি শীর্ষ মৌলগুলাকে দ্রবীভূত করার চেষ্টা করতেছি, যেহেতু দ্রবীভূত করার যখন চেষ্টা করতেছি, যেহেতু তাদের একই রকম গ্রুপগুলা একটা একটা থেকে দূরে দূরে থাকে, সো অবভিয়াসলি আমি ইজিলি পানির মতো একটা পোলার দ্রাবকে দ্রবীভূত করার মতো তাদের পজিটিভ এবং নেগেটিভ পার্টগুলোকে আলাদা করে দিতে পারতেছি ইজিলি। এই কারণে হচ্ছে পানিতে তাদের দ্রাব্যতাটাও বেশি হয়। আর ঘনত্ব বেশি হওয়ার কারণ কি এবং স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কি? ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি, কিন্তু স্ফুটনাঙ্কের বেলা আবার সিসের বেশি কেন? সিস সমাণুগুলো যদি একই গ্রুপগুলো একসাথে থাকতেছে, সে একসাথে থাকার কারণে কার্বন কার্বন যেই বন্ডের যেই বেন্ড হওয়ার অ্যাবিলিটি, সেই বেন্ড হওয়ার অ্যাবিলিটিটা কমে যায়, যেহেতু কাছাকাছি এবং বেন্ড হওয়ার অ্যাবিলিটি কমে যাওয়ার কারণে তোমার এই একই রকম গ্রুপগুলো যেটা সিসে এক এক পাশে থাকে, সেটা একটা একটা কাছে আসে। একটা একটা কাছে আসার কারণে তাদের ভলিউমগুলো কমে যাচ্ছে। ভলিউমগুলো কমে যাওয়ার কারণে তাদের ঘনত্বগুলা কি, ভলিউমগুলো কমে যাওয়ার কারণে তাদের ঘনত্ব বেশি হচ্ছে, এবং ঘনত্ব বেশি বিশিষ্ট তরল পদার্থগুলাকে ফুটিয়ে ফুটাতে আমার বেশি তাপমাত্রা প্রয়োজন লাগতেছে, এই জন্য সি সমাণুগুলার স্ফুটনাঙ্ক হয় বেশি। ডাইইলেকট্রিক ধ্রুবকে অলরেডি আমি বলে ফেলছি। ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে বেসিক্যালি কোনো তরল পদার্থের এই তোমার কেলাসাকা দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা, দ্রবীভূত কখন করতে পারবে? যখন পজিটিভ এবং নেগেটিভ অংশগুলোকে আলাদা করে পানি এইচ প্লাস এবং ওইচ মাইনাসের সাথে ইন্টারেকশন করতে পারবে, তাই তো। সো আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে পজিটিভ এবং নেগেটিভ অংশকে আলাদা করতে পারার অ্যাবিলিটি এবং পানিতে দ্রবীভূত করার অ্যাবিলিটি, এটা মূলত সমার্থক আর কি। সো এই জন্য ডাই ইলেকট্রিক ধ্রুবকের মানটা পানির বেলায় 80 হয় এবং অ্যালকোহলের বেলায় সেটা একটু কম হবে, কারণ অ্যালকোহলের পোলারিটি পানির তুলনায় কম। সো মিথানলের ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে 30, তাই মিথানলে আয়নিক গ্যাস খুব কম পরিমাণে দ্রবীভূত হয়। ঠিক আছে। আচ্ছা, জৈবিক সমানতা ব্যাখ্যা এটা নিয়ে, ও ওয়েট, এই লেখাগুলো চলে আসছে না, এটাকে আমরা একটু সরিয়ে দেই। ক্লিয়ার অল ড্রয়িংস, হ্যাঁ। দেখো, জ্যামিতি সমানতা ব্যাখ্যা, জ্যামিতি সমানতাটা মূলত এই কনসেপ্টটা কেন আসতেছে এটা একটু গুরুত্বপূর্ণ, যদিও এখানে মেডিকেলে তেমন প্রশ্ন আসবে না। দেখো, যখন এই যে এরকম একটা যৌগের কথা যদি আমরা চিন্তা করি, ধরো কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড আছে, সো এখানে হাইড্রোজেন তিনটা আর এখানেও হাইড্রোজেন তিনটা। সিঙ্গেল বল বলতে এখানে শুধুই সিগমা বন্ধন, সিগমা বন্ধন। যখন সিগমা বন্ধন আছে, কার্বন কার্বন এ এক্স বরাবর যে সিগমা বন্ধন থাকে, সেটা কিন্তু রোটেট করতে পারে। রোটেট করার অর্থ হচ্ছে এই যে এই হাইড্রোজেনটা ধরো রোটেট করলে এ চলে আসবে নিচে, আবার এই হাইড্রোজেনটা সে চলে যাবে উপরে, এইরকম চেঞ্জ কিন্তু হওয়া সম্ভব কখন? যখন সিগমা বন্ধন হয়। সিগমা বন্ধনের ক্ষেত্রে ন্যাচারালি জিনিসটা রোটেট করতে পারতেছে অ্যাক্সিস বরাবর। কিন্তু যদি আমি পাই বন্ধনের কথা চিন্তা করি, ধরো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই ডাবল বন্ডের অর্থটা কি? যখন আমি ডাবল বন্ড বলতেছি, মানে হচ্ছে যে এটা যদি সিগমা বন্ধনের অ্যাক্সিসটা হয়, এটা যদি সিগমা বন্ধন এর অ্যাক্সিসটা হয়, তাহলে এই যে এর বরাবর সমকোণে আমার একটা খালি বাই অরবিটাল আছে। খালি বলতে খালি না, আসলে অর্ধপূর্ণ, যেটা এই যে উপরে নিচে এভাবে পাই বন্ধন করতেছে। এটার সাথে আরো আমার কথার কথা, এটা যদি কার্বন কার্বন ডাবল বন্ড, তো এখানে ধরো CH3 আছে, এখানে ধরো এইচ আছে, ধরো এটা সিস ফরমেশন, এই CH3, এখানে এইচ। খেয়াল করো, এখন কিন্তু এই সিগমা বন্ধনের যে অ্যাক্সিসটা তার উপর নিচে পাই বন্ধন আছে, এই জন্য কিন্তু সিগমা বন্ধনটা রোটেট করতে পারবে না। আর কারণ উপর নিচে সে বাউন্ড, উপর নিচে তার মধ্যে একটা বন্ধন আছে, সে ঘুরবে কিভাবে? আগে তো উপর নিচে তার মধ্যে কোনো বাউন্ডারি ছিল না, সে ইজিলি ঘুরতে পারতো। কিন্তু পাই বন্ধন যখন চলে আসছে, ডাবল বন্ড যখন চলে আসছে, তখন কিন্তু সে ইজিলি রোটেট করতে পারতেছে না। এই জন্য এই এই কার্বনের CH3 উপরে থাকা
আর এই কার্বনের সিএস থ্রি উপরে থাকা, এটা এক ধরনের ফর্মেশন হওয়া সম্ভব। আরেক ধরনের ফর্মেশন হওয়া সম্ভব হচ্ছে যখন এই যে সিএস থ্রি আর এইচ, মানে যৌগটা গঠন হওয়ার সময়ই সিএস থ্রি নিচে চলে আসে, হাইড্রোজেন উপরে চলে আসে। এটা কিন্তু আর ফিক্সড, কারণ এটা বন্ধন এই যৌগটার ক্ষেত্রে যখন খালি সিগমা বন্ধন আছে, এই হাইড্রোজেন উপরে যেতে পারে, এই হাইড্রোজেন নিচে আসতে পারে, এটা যেমন হচ্ছে এক্ষেত্রে কিন্তু সেটা হবে না, এই হাইড্রোজেনটা আর কখনো নিচে আসতে পারবে না, আর সিএস থ্রিটা আবার উপরে যাইতে পারতেছে না। ঠিক আছে, এই জন্যই আমরা সিস আর ট্রান্সের আলাদা দুইটা সমান হিসেবে এদেরকে কাউন্ট করি। কারণ তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, থ্রি ডাইমেনশনে এদেরকে আলাদা দেখা যাচ্ছে, অসুবিধা কি? মানে তাদের লিনিয়ার যে সংকেতটা, সেই সংকেতটা তো দুইটার বেলায় সেমই হইতেছে, এবং এক কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে বা সিএইচ থ্রি আছে, আরেক কার্বনের সাথে সিএইচ থ্রি হাইড্রোজেন সবই আছে। সো এটাকে আলাদাভাবে সমানো বলার কারণটা হচ্ছে এটা, যে পাই বন্ধনের ক্ষেত্রে আমার এই ওপেন রোটেশনটা সম্ভব না আর কি। ঠিক আছে, এই জন্যই হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিনের বেলায় আমরা এরকম জ্যামিতিক সমানতাটা দেখতে পাই আর কি। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেটা এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে, যে তোমার আমাদের চোখের মধ্যে যে রোডোপসিন নামক যে পদার্থটা, যেখান থেকে হচ্ছে আমাদের আলোক সংবেদী যে কোষটা, রড সেলটা তৈরি হয়, ভিটামিন এ থেকে রোডোপসিন নামক পদার্থ তৈরি হয়। সেখানে রেটিনল নামক একটা রেটিন্যাল নামক একটা পদার্থ আছে, যেটা 20টা কার্বনের মধ্যে 15টা কার্বনের একটি মূল শিকলে 5টা সিএইচথ্রি মূলকের শাখা শৃঙ্খল আছে। এই যে এরকম 5টা সিএইচথ্রি মূলকের শাখা শৃঙ্খল আছে। এই জিনিসের মধ্যে তোমার যেহেতু পাই বন্ধনগুলো আছে, সো এখানেও কিন্তু সিস ট্রান্স সমানও হওয়া সম্ভব। এটা আমরা একটু রিডিং পড়ে যাই, 5টি কার্বন কার্বন দ্বিবন্ধন, এগুলো সবকিছু আছে। এর কেবল C11 ও C12 এর কার্বন কার্বন ডাবল বন্ধনের দুটি এইচ এর সিস কাঠামোটি আলোর ফোটন শক্তি প্রভাবে পাই বন্ধন ভেঙে অবশিষ্ট সিগমা বন্ধন অক্ষ আবর্তনে অল ট্রান্স সমাণু সৃষ্টি হয়। এটা আলোর শক্তি আবর্ত রূপে গতিশক্তি রূপ পায়। এই বন্ধন ভাঙলে রেটিনাল রড সেলের প্রোটিন থেকে আলাদা হয় এবং প্রোটিন গঠনের বিকৃতি ঘটে। এর ফলে রেটিনা কোষে আয়ন প্রবাহ অপটিক নার্ভে তড়িৎ স্পন্দন সঞ্চারিত হয়, মস্তিষ্কে পৌঁছায়। এর মধ্যে আলোক প্রভাবিত অল ট্রান্স সমাণু পূর্বের সিস সময়মতে ফিরে প্রোটিন যুক্ত হয়। এরূপে 11 ট্রান্স রেটিনাল এর ফোটন শক্তি শোষণ দ্বারা পর্যায়ক্রমিক অল ট্রান্স রেটিনাল রূপান্তর প্রক্রিয়ায়, মানে এই যে 11 এবং 12 নম্বর কার্বনের মাঝখানে যেই ডাবল বন্ডটা আছে এখানে, এটা কিন্তু দেখো হাইড্রোজেন হাইড্রোজেন উপরে উপরে আছে, সো এটা কিন্তু সিস ফর্মেশনে আছে। তো সিস ফর্মেশনে যাইতে গিয়ে যখন ট্রান্সফরমেশনটা আমাদের যায়, এই ব্যাখ্যাটা অনেক জটিল, আমি সিম্পলি বলতেছি, সিস ফর্ম থেকে যখন অল সিস থেকে যখন অল ট্রান্সফরমেশনের মধ্যে যায়, তখন একটা এই স্ট্রাকচারটার মধ্যে একটা মানে কি বলে এটাকে, ব্যত্যয় ঘটে বা বিকৃতি ঘটে, যেটা হচ্ছে আমাদের অপটিক নার্ভ সেন্স করতে পারে, এবং সেই সেন্সেশনটা মস্তিষ্কে যায়, যার মধ্যে দিয়ে আমরা আলোটা ডিটেক্ট করতে পারি, একে দৃষ্টিশক্তিটা প্রকাশ পাই রেটিনার মধ্য দিয়ে। সো এই রোডোসিন নামক পদার্থের মধ্যে যেই রড সেলে পাওয়া যায়, যেটার মধ্যে রেটিনাল নামক একটা অ্যালডিহাইড গঠন আছে, তার 11 নাম্বার এবং 12 নাম্বার কার্বনের, সরি সরি, এই 11 নাম্বার এবং 12 নাম্বার, এই 11 নাম্বার আর 12 নাম্বার কার্বনের মধ্যে যেই ডাবল বন্ডের ফর্মেশনটা সিস এবং ট্রান্স পার্থক্য হওয়ার ভিত্তিতে আমরা হচ্ছে মূলত দৃষ্টিশক্তি তা আমাদের হয় আর কি, বা আমরা দেখতে পারি আলো। সো এই হচ্ছে মূলত এখানে যে রোডোসিন জিনিসটার নামটা মনে রাখতে পারো, এটা ভিটামিন এ থেকে তৈরি, এবং অল সিসে অল ট্রান্সফরমেশনটা চেঞ্জ হয় মূলত কার্বন 11 আর কার্বন 12-র মধ্যে ডাবল বন্ডের পজিশনটা চেঞ্জ হয়, ডাবল বন্ডের চারপাশে হাইড্রোজেন বা অন্যান্য মূলকের পজিশনটা চেঞ্জ হওয়ার মধ্য দিয়ে। এটুকু মনে রাখি চলবে। এইবারে আজকে ক্লাসে আমরা যদিও বলছিলাম যে ইয়া পর্যন্ত যাব, কি জানি বলে, অ্যালকেন যৌগের আগ পর্যন্ত যাব, আমার মনে হয় আমরা অনেক সময় ব্যয় করে ফেলছি। আর সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের ক্লাসগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা তোমাদের এক ক্লাসের বেশি চাপ দিতে চাই না। প্রয়োজনে আমরা ক্লাস সংখ্যা আরো বেশি নিব, কিন্তু মানে শুধু শুধু তোমাদেরকে মানে অতিরিক্ত চাপের ভারে জর্জরিত করব না। হ্যাঁ, তো এই জন্য আজকে ক্লাসটা আমরা এই আলোক সমানতা পর্যন্তই আপাতত শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, যেহেতু অতিরিক্ত চাপ দেওয়ার আমাদের কোনো ইন্টেনশন নাই। যাই হোক, তো এই আলোক সমানতা নিয়ে আমরা যদি আলাপ করতে চাই, আলোক সক্রিয় সমাণু, এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে কাইরাল কার্বন নামে একটা কনসেপ্ট বুঝতে হবে। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন, এই কথাটার অর্থ কি? একটা কার্বনে আমরা জানি 4টা হাত থাকে। 4 হাতে যদি ডিফারেন্ট 4টা মূলক থাকে কোনো কার্বনের, যেমন এই কার্বনটা, এই যে ল্যাকটিক অ্যাসিডের এই কার্বনটার ক্ষেত্রে চিন্তা করো, এই এক পাশে আছে COOH, এক পাশে হাইড্রোজেন, এক পাশে OH, এক পাশে CH3, চারপাশে 4টা জিনিস। এইরকম স্ট্রাকচার বিশিষ্ট কার্বনকে আমরা বলি হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু। সো আলোক সক্রিয় সমাণু হইতে হলে প্রথমেই এরকম অ্যাটলিস্ট একটা কার্বন পরমাণু এরকম কাইরাল হইতে হবে, এবং এই দুইটা সমাণু, যে দুইটা সমাণু তৈরি হচ্ছে, তারা একটা একটা মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। দেখো এখানে হাইড্রোজেনটা ডান পাশে সরে গেছে,
ও এইচটা বাম পাশে চলে গেছে, সি ও এইচটা এই যে এরকম উল্টা ফরমেশন হয়ে গেছে, সি এইচ থ্রিটা উল্টা ফরমেশন হয়ে গেছে। বাট এই উপরের দুইটার ফরমেশনটা চেঞ্জ হইলো কি না হইলো সেটা খুব একটা ডিপেন্ড করে না, কারণ সি ও ও এইচ যা লেখা, লেখার অর্থ যা, সি ও ও এইচ এইভাবে উল্টা দিকে লেখা তাও একই কথা, সি এইচ থ্রি এভাবে লেখা, সি এইচ থ্রি এভাবে লেখা, এই দুটো যে একই কথা, এটা এতদিনে কেমিস্ট্রি পড়তে পড়তে আশা করি তোমরা বুঝে ফেলছো, ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার যারা এই ক্লাসটা করতেছো, ইজি জিনিস। সো এই দুইটা সমানুকে একটা একটা মিরর ইমেজ হইতে হবে, সেটা উপর নিচেরটা খুব একটা তফাৎ না, ডানে বায়ে যে এই মূলকটা আছে সেটার কি চেঞ্জ হচ্ছে এটাই মূলত কনসিডারেশনের বিষয়। অ্যান্ড ফাইনালি উভয় কনফিগারেশন একটা একটার উপর অসমাপতিত হইতে হবে। অসমাপতিত অর্থ কি, মনে করো এটাকে যদি আমি সমাপতন একটা অ্যাক্সিস ধরি, তাহলে এই কার্বনটাকে এই মানে এই কার্বন পরমাণুটাকে উপরে নিচে এইভাবে সমান যাতে না হয়, যাতে বসায় দিলে, মনে করো একটা খাত আমার দুইটা হাত যদি এরকম এরকম থাকে, একটা হাতের উপর একটা বসায় দিতে পারবো তো আমি, যেহেতু মানে যদিও অ্যাকচুয়ালি বসাইতে পারবো না, এভাবে বলে বসাইতে পারবো, যদি এখান থেকে মনে করো হাতটা এভাবে আসে, তাহলে এই এই পাশের গঠন আর এই পাশের গঠন কিন্তু একদম সেম, এই পাশের এই বাম হাতের গঠন আর আমার ডান হাতের গঠন কিন্তু একদম সেম। একটার উপর যদি বসাইতে চাই বসাইতে পারবো, কিন্তু আমি তোমার কি বলে এটাকে সমাপতন কি করতে পারতেছি, সমাপতিত হয়েছে কি হাতটাকে যখন এরকম করলাম, মানে কি এই পাশের স্ট্রাকচার এই পাশের স্ট্রাকচার পুরোপুরি সিমেট্রিক্যাল, তাহলে এটা সমাপতন করতে পারতেছি আমি। কিন্তু এই স্ট্রাকচারটা বেলায় কিন্তু এই যে উপরে নিচে সেম না, সি ও এইচ উপরে সি এইচ নিচে, সো আমি এই যে বসাইতে পারতেছি না একটা একটার উপরে, এই জন্য উভয় কনফিগারেশন বা উভয় গঠন একটা একটার প্রতি সমাপতিত হবে না, অসমাপতিত হবে। বুঝলাম। আচ্ছা, তাহলে এই যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে তাহলে আলোক সক্রিয় হবে, তাহলে আলোর সাথে সম্পর্কটা কি? আলোক সক্রিয় সমাণু তো আমরা বলতেছি, তাহলে আলোর সাথে ওর সম্পর্কটা কি? এটা বুঝতে হলে এই যে দর্পণ প্রতিবিম্ব, এটা তো আমরা অলরেডি বলছি। এই যে এই ছবিটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো আলো যখন ট্রান্সমিট করে আমরা জানি আলোর পার্টিকেল ধর্ম আছে বা কণা ধর্ম আছে, আলোটা মূলত ফোটন কণার ট্রান্সমিশন, এটা হিসেবে আমরা ধরতে পারি। আবার আলোকে আমরা তরঙ্গ হিসেবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ধরতে পারি। তরঙ্গ হিসেবে যদি আমি চিন্তা করি, এই লাইট থেকে এই বাল্ব থেকে যখন আলো যাচ্ছে তখন কিন্তু সে চতুর্দিকে তার তরঙ্গের ট্রান্সমিশনটা হচ্ছে, চতুর্দিকে সকল তল বরাবর। এই 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 রুমটার মধ্যে ধরো এই যে পেছনে আমার ব্যাকগ্রাউন্ড লাইট বলো বা উপরে বাল্ব যেটা আছে, সেখান থেকে কিন্তু লাইটের উৎস থেকে তিন চার তিন চারটা কি বলতেছি, এই রুমের মধ্যে যত রকম তল হওয়া সম্ভব সব রকম তল বরাবর কিন্তু আলোর ট্রান্সমিশনটা হচ্ছে। সো আলো কিন্তু একটা মানে আমরা জানি আলো সরল রেখায় যায়, এটা ঠিক আছে, বাট সেটা যখন আমি একটা নির্দিষ্ট তল বরাবর আলোর ট্রান্সমিশন চিন্তা করছি তখন আমরা বলবো যে আলো সরল রেখায় যাচ্ছে। বাট এই সরলরেখাটা কিন্তু সে সে যে মানে অসংখ্য তল বরাবর অসংখ্য দিকে সরলরৈখিক ভাবে যাচ্ছে, কেবল একটা দিকে না এরকম না কিন্তু। তাইলে কিন্তু এই রুমের খালি একটা অংশ একটা সরলরেখা বরাবর আলোকিত হইতো, তা কি হচ্ছে দেখো আমার গ্যালারির পাশে নীল লাইট, গ্যালারির পাশে সবুজ লাইট, পেছনে মানে সব দিকে কিন্তু এই যে নীল আর সবুজ লাইট বা উপরে সাদা লাইটের একটা ট্রান্সমিশন দেখতে পাচ্ছ। সো সকল তল বরাবর সরলরেখা, একটা নির্দিষ্ট তল বরাবর সে সরলরেখিক যাচ্ছে, যেমন এই তল বরাবর সরলরেখিক, এই তল বরাবর সরলরেখিক। বাট সে কিন্তু এই রুমের মধ্যে যত রকম অগণিত তল চিন্তা করা সম্ভব সব দিকে কিন্তু তা যাচ্ছে, এখানে কিন্তু আমি অগণিত তল আঁকতে পারবো, রাইট? এখন কথা হইলো আমি এমন একটা ফিল্টার প্রসেসের মধ্যে দিয়ে, পোলারাইজিং ফিল্টার আমরা বলতেছি, সেটা প্রিজম হইতে পারে, প্রিজম একটা খুবই সুন্দর আহ পরিচিত একটা ফিল্টার মাধ্যম। এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে এমন ভাবে লাইটটাকে পাস করাইলাম, মনে করো এই এই সততার লোগো বিশিষ্ট মগটা এটা সামহাও এটাকে একটা ফিল্টার চিন্তা করো, আলোটাকে আমি এই ফিল্টারের মধ্যে দিয়ে পাস করলে এমন হবে যে এই তল বরাবর, এই তল বরাবর শুধু লাইটটা এখন যাইতে পারবে, বাকি সব তলকে আমি ব্লক করে দিছি। একটা মতো ছিদ্র মনে করো কাপ বরাবর, এখানে আমি ছিদ্র দিয়ে দিছি, বাকি সব রাস্তা ব্লক, ওই ছিদ্র দিয়ে তল মানে লাইটটা শুধুমাত্র এক তল বরাবর ট্রান্সমিট করবে। এই যে যেটা এখানে হয়েছে, লাইটটা যাচ্ছে এক তল বরাবর, এই যে এক তলের তরঙ্গ বোঝাচ্ছে, ঠিক আছে? এইটাকে আমরা বলি হচ্ছে এক সমতলীয় আলো বা প্লেন পোলারাইজড লাইট, যেই লাইটটা ট্রান্সমিশন নর্মালি লাইট চারিদিকে সকল তল বরাবর যায়। আমরা যদি কোনো একটা ফিল্টার মেকানিজমের মধ্যে দিয়ে সব তল ব্লক করে শুধুমাত্র এক তল বরাবর লাইটে নিতে পারি, সেটাকে বলা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। এই লাইটটা ধরো এই যে কাইরাল যৌগের দ্রবণ বা কোনো একটা আলোকসক্রিয় দ্রবণের মধ্যে দিয়ে গেল, যাওয়ার পরে এই যৌগের একটা অ্যাবিলিটি আছে, সে এটাকে বাঁকাই দিতে পারবে হয় এদিক বা এদিক, ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ। দেখো আলোটা এই বরাবর এই ছিল, একটু বেঁকে গেছে এত এত ডিগ্রি, এই যে সমতলীয় আলোর আবর্তন কোণ নির্দিষ্ট আলোক সক্রিয় যোগের ক্ষেত্রে এই আবর্তন কোণের মানটা ফিক্সড হয়। সো একটা নির্দিষ্ট দিকে সে আলোর প্লেন পোলারাইজড লাইট বা এক সমতলীয় আলোকে ঘুরাই দিতে পারতেছে। এই জন্যই আমরা এই যৌগগুলোকে বলি হচ্ছে আলোক সক্রিয় সমাণু, আলোর সামনে সে সক্রিয় আর কি। তো এই আলোক সক্রিয় সমাণুগুলো সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে ডি বা ডেক্সট্রো
রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি থেকে ডি শব্দটা আসছে, আর এটা হচ্ছে লিভো রোটেটরি, সেখান থেকে এল আসছে। সো ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড। মজার ব্যাপার হচ্ছে এই ল্যাকটিক অ্যাসিড প্লেন পোলার স্লাইডকে যতটুকু ঘুরাই দিতে পারছে সেই অ্যামাউন্ট হচ্ছে ফিক্সড, যে যত ডিগ্রি হবে। সো ডিটা ধরো আলোর বিপরীত দিকে ঘুরাইতে পারতেছে, সরি আলোর বিপরীত দিকে না, কি বলে এটারে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আম, বইয়ের শব্দটা একটু খেয়াল করি, আমার মাথায় আসতেছে না। এই যে একটা হচ্ছে আলোর দলকে ডান দিকে বা ক্লকওয়াইজ ঘুরাই দিতে পারে, আর একটা হচ্ছে বাম দিকে, যেটা হচ্ছে লিভো রোটেটরি, সে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরে দিতে পারে। তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড এর আপেক্ষিক আবর্তন হলো ক্লকওয়াইজ ডিরেকশনে। আর ওটাকে যে এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, তাই না? সো ক্লকওয়াইজ ডিরেকশনে সে ঘুরাই দিতে পারে কত ডিগ্রি, 2.24 ডিগ্রি। ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড, যেটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি। আর ডেক্সট্রোটা যদি লিভো হয়ে যায় তাহলে সেটা হচ্ছে এল, তাহলে ডি আর এল ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিডটা যতটুকু অ্যাঙ্গেল ঘুরাইতে পারছে ক্লকওয়াইজ ডিরেকশনে, ঠিক একই পরিমাণ এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাইতে পারবে হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, ব্যাস। তার মানে উভয় পরিমাণ যৌগের আবর্তনের মাত্রা হবে সমান, কিন্তু আবর্তনের দিক হবে বিপরীত। আবর্তনের মাত্রা সমান, বাট আবর্তনের দিক হবে বিপরীত। এখানে অবশ্যই 2.24 ডিগ্রি এবং -2.24 ডিগ্রি, এই দুইটা মান আমাদেরকে 100% ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। এই আলোর সক্রিয় সমাণুর কিছু ধর্ম আমরা পড়ে ফেলি। প্রথমে হচ্ছে এনানসিওমার। এনানসিওমার কি? এই যে একই যৌগের যে ডি ভার্সন বা ডেক্সো রোটেটরি ভার্সন আর লিভো রোটেটরি ভার্সন, যাদের এই প্লেন পোলারাইজড লাইটকে আবর্তন করার মানটাই, আবর্তন কোণের মানটা সমান কিন্তু দিক বিপরীত, এদেরকে বলা হচ্ছে এনানসিওমার। একই যৌগের দুইটা আলোক সক্রিয় ভার্সনকে বলা হয় হচ্ছে এনানসিওমার। এদেরকে এন্টি পডও বলা হয় বা এন্টি মারও বলা হয়। দুটি এনানসিও সমাণু কি কি ধর্ম, তাদের ফিজিক্যাল বৈশিষ্ট্য, কেমিক্যাল বৈশিষ্ট্য সব এক, খালি আবর্তন আলোকে যে ঘুরাইতে পারতেছে সেই আবর্তন মানটা, একজন হবে হচ্ছে দক্ষিণ আবর্ত মানে ক্লকওয়াইজ ডিরেকশনে, আর একটা হচ্ছে বাম আবর্ত বা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাইতে পারবে, ব্যাস। এতটুকুই পার্থক্য। সেক্ষেত্রে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড একজন আরেকজনের ইনানসিওমার। রেসিডি মিক্সচার মানে কি? এই যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ একটা একটা ইনানসিওমার যারা, দুইটা এনানসিওমার যদি কোনো একটা দ্রবণের মধ্যে সমান কনসেন্ট্রেশনে থাকে, এমন কনসেন্ট্রেশনে থাকবে যে দুইটা দুইটা ধরো দুইজনই 2 মোলার কনসেন্ট্রেশনে, 2 মোলার ডি ল্যাকটিক অ্যাসিডও আছে একটা একটা মিক্সচারে অ্যাসিড, আবার 2 মোলার এল ল্যাকটিক অ্যাসিডও আছে। এরকম যদি কোনো একটা মিশ্র দ্রবণ হয়, মানে দ্রবণ বলবো না, মিশ্রণ হয়, তাহলে কিন্তু এই যে ডি যদি +2.24 ডিগ্রিতে ঘুরাইতে পারে, আবার কিন্তু আবার -2.24 ডিগ্রিতে ঘুরাইতে পারে তোমার কি বলে এল ল্যাকটিক অ্যাসিড যেটা। সো এই যে এইটা এটা একটা একজনকে ম্যানেজ করে ফেলতেছে না, তার মানে আলটিমেটলি ওই মিক্সচারটা বা ওই মিশ্রণটার কিন্তু আলোটাকে ঘোরানোর অ্যাবিলিটিটা নষ্ট হয়ে গেল। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড উভয়ই আলোক সক্রিয় এবং এদের আপেক্ষিক আবর্তন 2.24, দুজনেই, খালি একজনের মাইনাস মাইনাস যদি তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। তার জন্য ডি এল ল্যাকটিক অ্যাসিড যদি দুইটাই একসাথে সমান আহ, সমান কি বলে এটাকে ঘনমাত্রায় একটা মিক্সচারের মধ্যে থাকে, তাহলে তারা আলোক নিষ্ক্রিয় হবে, তারা আর আলোক সক্রিয় হবে না, আলোক সক্রিয় হবে না। আচ্ছা, আমাদের মাসেলের মধ্যে সাধারণত ডি ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। আমরা জানি মাসেলগুলো যখন, ল্যাকটিক অ্যাসিড পরিচিত একটা শব্দ, মাসেলগুলো যখন অবাধ শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে মাসেলের বার্ন হয়, সেখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। সেই ল্যাকটিক অ্যাসিডটা ডি ভার্সন হয়, ডেক্সট্রো ভার্সন। আর লিভো ভার্সন যেটা, সেটা পাই হচ্ছে আমরা অ্যাসিডের মানে সরি অ্যাসিড না, টক দই থেকে। টক দই থেকে কোন ল্যাকটিক অ্যাসিড? এল ল্যাকটিক অ্যাসিড। মাংসপেশি থেকে কোন ধরনের ল্যাকটিক অ্যাসিড? ডি ল্যাকটিক অ্যাসিড, ব্যাস। এই হচ্ছে মোটামুটি আলোচনা। আচ্ছা, অপ্রতিসম কার্বন সংখ্যা বা কাইরাল কার্বনের নাম্বার উপর ভিত্তি করে টোটাল কয়টা সমাণু পাওয়া যাবে, সেই সমাণুগুলোর মধ্যে কয়টা আলোক সক্রিয় হবে, কয়টা আলোক নিষ্ক্রিয় হবে, এটা আমাদের পরবর্তী ক্লাস থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে আমরা অনেকটুকু পড়ানোর চিন্তা করছিলাম, মনে হয় 4 ক্লাসে জৈব রসায়ন শেষ করার যেই চিন্তাটা, এটা আমরা নাও করতে পারি। ক্লাস পার্ট 1 পার্ট 2 করে দিয়ে দিব, বা টোটাল 4টা ক্লাসের পার্ট 1 পার্ট 2 করে ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের জৈব রসায়নটা শেষ করে দিব, যেটা অনেক ইম্পর্টেন্ট, এবং এটা ফ্রিতে ইউটিউবে অ্যাভেলেবল থাকবে তোমাদের জন্য। সো সততা একটি সহজ সরল মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের আজকের এই জৈব রসায়নের 2য় ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আশা করি তোমরা নেক্সট ক্লাসগুলোতে আমাদের সাথে থাকবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আসসালামু আলাইকুম।